গোদাবরী নদীর তীরে বসা এক দরিদ্র বস্তির মধ্যে দুই ভাই অর্জুন এবং রাজু সেই পিতাকে খুঁজে বের করার জন্য মুম্বাই পর্যন্ত পায়ে হেঁটে যাত্রা শুরু করল, যিনি গত 10 বছর ধরে নিখোঁজ ছিল। মায়ের মৃত্যুর পর অর্জুনের কাছে শুধু একটি শেষ প্রতিশ্রুতি এবং রূপোর একটি লকেট বাকি ছিল, যা তাদের পিতাকে চিনে নেওয়ার চিহ্ন ছিল। কোনো টাকা ছাড়া, কোনো আত্মীয় ছাড়া 10 বছরের এই ছেলেটি তার ছোট ভাইকে পিঠে নিয়ে বেরিয়ে পড়ল হাওয়া এবং ধুলো ভরা রাস্তায় পা রেখে। তাদের মনে শুধু একটিই বিশ্বাস ছিল যে তাদের পিতা এখনও জীবিত আছেন এবং কোথাও না কোথাও তাদের দুজনে অপেক্ষা করছেন। গোদাবরী নদীর তীরে সেই ছোট বস্তিতে সকালের শুরু সবসময় নদীতে নৌকার চাপুনির হালকা শব্দ এবং তীরে একে অপরের সাথে লাগানো ঝুঁপড়িগুলো থেকে মুরগির ডাক দিয়ে হতো। কিন্তু অর্জুন এবং রাজুর জন্য এই পরিচিত শব্দগুলো কখনো তাদের হৃদয় থেকে সেই শূন্যতাকে দূর করতে পারেনি, যা কোনো খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির অভাবের অনুভূতি দিত। তাদের দুজনের বাড়ি কাঁচা পথের শেষে ছিল, যার টিনের ছাদে মরিচা পড়েছিল এবং জায়গায় জায়গায় ছিদ্র ছিল। প্রত্যেক বর্ষার মরশুমে বাড়ির মেঝেতে জল ভরে যেত। সেই বাড়িতে রান্নাঘরের কোণে এখনও সেই আচারের কলসি রাখা ছিল, যা মা গত মাসে বানিয়েছিল। দুই ভাই এখন শুধু একে অপরের সাহায্যে দিন কাটাচ্ছিল। তাদের পিতা বিজয় তখন গ্রাম ছেড়ে কাজ করতে মুম্বাই গিয়েছিলেন, যখন অর্জুন খুব ছোট ছিল, কোলে থাকত। শুরুর দিকে কয়েকটি চিঠির মাধ্যমে প্রতিশ্রুতি এসেছিল এবং তারপর সময়ের সাথে সেগুলোও অদৃশ্য হয়ে গেল। পিছনে রয়ে গেল শুধু মা লক্ষ্মী এবং তার লম্বা অপেক্ষা, যা বাড়ির সামনে বয়ে যাওয়া নদীর ধারার মতো টেনে নিয়ে যেত। যখনই বস্তিতে কেউ লক্ষ্মীর স্বামীর নিখোঁজ হয়ে যাওয়ার কথা বলত, অর্জুন সেখান থেকে সরে যেত। সে সেই কথাগুলো শুনতে চাইত না, যা অজান্তেই তার মাকে দুঃখিত করত। কিন্তু সে যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করত, পুরনো ছবিতে হাসতে থাকা সেই পিতার ছবি তার অপরিপক্ক মনে সবসময় ভেসে উঠত। সে তার পিতার সম্পর্কে শুধু এইটুকুই জানত: রোদে পোড়া একটি মুখ, ডান চোখের ভুরুর ওপর একটি হালকা জ্বালানোর নিশান, এবং দক্ষিণ ভারতের সেই লড়ি, যা মা বলত যে পিতা প্রত্যেক রাত অর্জুনকে শোনাত যখন সে ছোট ছিল। সেই দরিদ্র বস্তি, নদীর মাটির গন্ধ এবং সেখানকার লোকেদের সরলতা ছাড়া আর কিছু ছিল না। কিন্তু অর্জুনের জন্য সেখানে তার পুরো শৈশব লুকিয়েছিল, এবং সেই ভয়গুলো যা 10 বছরের ছেলেকে অনুভব করা উচিত নয়। যখন নদীর জল কম হতো, মা প্রায়শই ঝুড়ি নিয়ে ঘাটে সবজি ধোয়া যেত এবং অর্জুন পাশে বসে ফাটা জাল সেলাই করত, যাতে পরের দিন মা তাকে বাজারে বেচে চাল আনতে পারে। রাজু তো সবসময় পিছনে লেগে থাকত, কখনো লাফিয়ে উঠত, কখনো বিশ্বের সবকিছু জিজ্ঞাসা করত। এবং জীবন যতই কঠিন হোক না কেন, মায়ের চোখে সবসময় একটি এমন উষ্ণতা থাকত যা দুই ভাইকে বিশ্বাস করাত যে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এক ভারী বর্ষার মরশুমে অসুখ মায়ের শক্তিকে চুষে নিতে শুরু করল। লক্ষ্মীকে এত কাশি আসত যে অনেক রাত তারা ঘুমাতে পারত না। ঘামে চুল ভিজে যেত এবং চোখ ডুবে যেত। অর্জুন বুঝে গিয়েছিল যে মা দ্রুত দুর্বল হয়ে পড়ছে, কিন্তু সে বাড়ি সামলানো ছাড়া কিছু করতে পারত না। সে রাজুকে সামলাত এবং ওষুধ কেনার জন্য কিছু টাকা উপার্জনের জন্য বাজারের আশেপাশে কুড়ানো জিনিস বেচত। অনেক বৃষ্টিতে ফুসের ছাদ বয়ে যেত এবং কাদামাখা মেঝেতে জল ভরে যেত। অর্জুনকে পাত্র লাগিয়ে জল সংগ্রহ করতে হতো এবং সে সকাল পর্যন্ত মায়ের কাছে বসে থাকত। এমন সময়ে সে প্রায়শই তার অশ্রু মুছে ফেলত, যাতে তার ছোট ভাই তাকে কাঁদতে দেখে না ফেলে। কারণ যখন থেকে সে হুঁশ সামলেছে, অর্জুন বুঝে গিয়েছিল যে বাড়িতে শুধু 3 জন লোক আছে, এবং যদি একজন পড়ে যায় তাহলে বাকি দুজনকে শুধু একে অপরের সাহায্যে জীবন কাটাতে হবে। পিতা সেখানে মাকে সাহায্য দেওয়ার জন্য ছিলেন না, অর্জুনকে পরিবারকে জোড়া রাখার উপায় শেখানোর জন্যেও ছিলেন না, এবং রাজুকে কোলে তুলে নেওয়ার জন্যেও ছিলেন না যখন সে মেঘের গর্জন থেকে ভয় পেয়ে যেত। অর্জুনের মনে পিতার যে ছবি ছিল তা মায়ের গল্পের ছড়িয়ে পড়া টুকরো এবং সেই একটি পুরনো ছবি থেকে তৈরি হয়েছিল, যা বৃষ্টির ঝাপটায় হলুদ হয়ে গিয়েছিল। যে দিনগুলোতে মা ঠিক থাকত, তারা জানালার কাছে বসে নদী দেখত এবং বাচ্চাদের বলত যে কিভাবে পিতা বিবাহের দিনে মাকে দেওয়ার জন্য একটি পদ্মের ফুল তোলার খাতির বন্যার জল পার করেছিল। অর্জুনকে সেই গল্পগুলো পছন্দ ছিল,
কারণ সেগুলোতে তার পিতা একটি সাহসী, দয়ালু এবং পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসা ব্যক্তি ছিল। কিন্তু সময়ের সাথে সেই গল্পগুলো কম হয়ে গেল। কাশির শব্দ বাড়তে লাগল এবং মায়ের চোখ কখনো কখনো এমন কোনো দূর জায়গায় হারিয়ে যেত যা অর্জুন বুঝতে পারত না। বস্তিতে কানাফুসি শুরু হয়ে গেল। লোকেরা বলতে লাগল যে তার পিতা হয়তো কোনো নির্মাণস্থলে মাচান পড়ে মারা গিয়েছেন। কেউ বলতো সে কাজ ছেড়ে কোথাও অন্য জায়গায় চলে গিয়েছে এবং অন্য সংসার বসিয়েছে। এই কথাগুলো অর্জুনের হৃদয়ে ছোট ছুরির মতো বিদ্ধ। কিন্তু সে কখনো মায়ের কাছে জিজ্ঞাসা করার সাহস করেনি, কারণ সে তাদের চোখে আরও দুঃখ দেখতে চাইত না। অর্জুন শুধু একটি কথা জানত, পিতা জীবিত হোক বা না হোক, মা এবং তারা দুই ভাই প্রত্যেক দিন সেই অভাবকে সহ্য করছে। সন্ধ্যায় যখন রাজু ঘুমিয়ে যেত, অর্জুন প্রায়শই বারান্দায় বসে নদীর দিকে দেখত, যেখানে জলের পৃষ্ঠ তেলের দিয়ের আলোয় সোনালি দেখাত। সে নিজেকে জিজ্ঞাসা করত যে পিতাকে এখনও তার কথা মনে পড়ে। যাওয়ার পর তারা কখনো এই নদীর ঘাটে ফিরে এসেছিল? জল বয়ে যেত, কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর কখনো মিলত না। যখনই সে তার ছোট ভাইকে তার কোলে মাথা রেখে ঘুমোতে দেখত, অর্জুন নিজেকে বোঝাত যে তাকে পিতার জায়গায় মজবুত হতে হবে, যাতে সে রাজু এবং মা দুজনকে রক্ষা করতে পারে। কিন্তু সে শুধু 10 বছরের ছেলে ছিল, যার পা এখনও বস্তির পুরনো সাইকেলের প্যাডেল পর্যন্ত পৌঁছাত না। জীবন তাকে খুব তাড়াতাড়ি বড় হতে বাধ্য করছিল, এটি জিজ্ঞাসা না করে যে সে প্রস্তুত কিনা। সেই সকালে যখন নদী থেকে চাপনির শব্দ সবসময়ের মতো এলো, অর্জুনকে বুঝে গেল যে সব কিছু বদলে গিয়েছে। মা খুব দুর্বল হয়ে গিয়েছিল, তার শ্বাস ভেঙে পড়ছিল এবং তারা এখন তাদের চোখগুলো পুরোপুরি খুলতে পারছিল না। সেই ছোট বাড়ি এত নীরব ছিল যেন সেখানে কখনো জীবন ছিল না। শুধু রাজুর শব্দ আসছিল, যে তার ভাইয়ের শট নিয়ে খেলছিল। এটি না বুঝে যে তার জীবন পুরোপুরি বদলে যাচ্ছে। বাইরে বয়ে যাওয়া বিশাল নদীও যেন ভারী হয়ে গিয়েছে। ঘাটে বাঁধা নৌকোগুলো থেকে একে অপরকে ডাকার শব্দ আসছিল না। সবকিছু সেই অনহনির জন্য প্রস্তুত হচ্ছিল, যা অর্জুন থামাতে পারত না। কিন্তু সেই পরিস্থিতিতে সে তার জীবনের সবচেয়ে বড় সত্যকে চিনে নিল, পিতা এখানে নেই। এবং যদি সেই ছোট পরিবারের কিছু অংশ বাঁচাতে চায়, তাহলে তাকে মায়ের জায়গা নিয়ে তাদের খুঁজতে যেতে হবে। চাহে সামনের রাস্তা যতই উবড়ো-খাবড়ো হোক না কেন, চাহে তার অপরিপক্ক পায়ে কখনো গ্রামের সীমা পার করেনি, অর্জুন বুঝে গিয়েছিল যে এগিয়ে যাওয়ার এখন একটিমাত্র রাস্তা বাকি আছে। এবং সেই যাত্রা, অর্জুন বুঝে গিয়েছিল যে এগিয়ে যাওয়ার এখন একটিমাত্র রাস্তা বাকি আছে। এবং সেই যাত্রা সেই মুহূর্ত থেকে শুরু হলো, যখন সে তার ছোট ভাইয়ের হাত শক্ত করে ধরল। নদীর উপর ছায়া পড়া উদাস আকাশকে দেখল এবং মনে মনে সেই পিতার নাম ডাকল, যাকে সে কখনো পুরোপুরি গলা লাগাতে পারেনি। মায়ের দুর্বল হয়ে যাওয়া এখন শুধু থেমে থেমে আসা কাশি ছিল না, বরং গোদাবরী তীরে সেই ছোট বাড়িতে ছায়া পড়া অন্ধকার হয়ে উঠেছে। প্রত্যেক সকালে যখন অর্জুন উঠত, সে মাকে দেওয়ালের সাহায্যে বসে দেখত, যাদের চোখ রাতভর না ঘুমানোর কারণে লাল হয়ে যেত। যখন সূর্যের আলো ফাটল দিয়ে মায়ের শুকনো হাতে পড়ত, অর্জুনকে স্পষ্ট বোঝা যেত যে তাদের কাছে এখন খুব কম সময় বাকি আছে। আগের দিনগুলোতে চাহে অসুখ যতই হোক না কেন, মা কিছু না কিছু কাজ করে নিত, যেমন সবজি কাটা, কাপড় শুকানো বা পুরনো ঝুড়ি আবার বোনা। কিন্তু এখন লক্ষ্মীর কাছে শুধু এতটুকু শক্তি বাকি ছিল যে সে তার 2 সন্তানের হাত ধরতে পারে এবং ধীরে তার নাম ডাকতে পারে। প্রত্যেক ডাক এত দুর্বল হতো যে অর্জুনকে শোনার জন্য তার কান তাদের কাছে নিয়ে যেতে হতো। সে শক্তিশালী দেখার চেষ্টা করত, যদিও তার ভিতরে ভয় গোদাবরীর ঢেউয়ের মতো উত্তাল হয়ে উঠত। লম্বা অসুখ মাকে এত দুর্বল করে দিয়েছিল যে রাজুও তাদের দেখে ভয় পেয়ে যেত। সে প্রায়শই বিছানার কাছে বসে মায়ের হাত ছুঁয়ে জিজ্ঞাসা করত, মা কি ব্যথা করছে? সেই নির্দোষ প্রশ্ন অর্জুনের গলা চেপে ধরত, কারণ সে জানত যে মাকে এত ব্যথা যে তারা কথা বলতেও পারছে না। কিন্তু লক্ষ্মী সব সময় হাসার চেষ্টা করত, ছেলের চুল আদর করত এবং বলত যে মা শুধু একটু ক্লান্ত হয়েছে। সেই হাসি অর্জুনের হৃদয় ভেঙে ফেলত, কারণ সে তাতে সেই মহিলার শেষ চেষ্টা দেখতে পারত, যে জীবনের বোঝার নিচে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। বর্ষার দিনে ফুসের ছাদ এবং দেয়াল থেকে জল টপকাত। অর্জুনকে একদিকে বালতি লাগিয়ে জল সংগ্রহ করতে হতো, অন্যদিকে মাকে ভিজে যাওয়া থেকে বাঁচাতে হতো, এবং তারপর রাজুকে গলায় লাগাতে হতো যাতে তাকে ঠান্ডা না লাগে।
বৃষ্টির তীব্র শব্দের মধ্যে মা দুই সন্তানকে এমন নজরে দেখত যাতে এত দুঃখ ভরা থাকত যা শব্দে বর্ণনা করা যায় না। সে জানত যে তার যাওয়ার পর বাচ্চারা কত কষ্ট সহ্য করবে। তাদের ভয় ছিল যে কোনো সাহায্য ছাড়া তারা এই বিশ্বে একা হয়ে যাবে, এবং সেই ভয়েই লক্ষ্মীকে তার বাকি শ্বাসগুলো সংগ্রহ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলার শক্তি দিয়েছিল। সেই সন্ধ্যায় গোদাবরী নদী ডুবে যাওয়া সূর্যের আলোয় হালকা সোনালি রঙের হয়ে গিয়েছিল। জানালা থেকে আসা আলো অর্জুনের মায়ের হলুদ হয়ে যাওয়া মুখে পড়ছিল। অর্জুন বিছানার কাছে বসে তাদের কপাল থেকে ঘাম মুছে দিচ্ছিল। রাজু তার কোলে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল। ক্লান্তি থেকে তার মুখটা একটু খোলা ছিল। হঠাৎ মা ধীরে অর্জুনের নাম ডাকল। শব্দ এত নিচু ছিল যে তাকে লাগল হয়তো সে ভুল শুনেছে। যখন অর্জুন কাছে গেল, লক্ষ্মী তার হাত ধরল। তাদের হাত আজ সব সময়ের চেয়ে বেশি ঠান্ডা ছিল। তারা সেই কথাগুলো বলল যা সে কখনো শুনতে চাইত না, কিন্তু সেগুলো অর্জুনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল। যদি একদিন আমি না থাকি, তাহলে তোমাকে আমার জায়গায় রাজুর খেয়াল রাখতে হবে। সে ছোট, নিজের খেয়াল রাখতে পারবে না। তোমাকে তাকে দ্বিগুণ ভালোবাসা দিতে হবে। তাদের শব্দ ভেঙে যাচ্ছিল। শ্বাস সুতোর মতো পাতলা ছিল। অর্জুন তাড়াতাড়ি মাথা নাড়ল। চোখে অশ্রু ভরে উঠল। সে বিদায়ের মতো কিছু শুনতে চাইত না, কিন্তু মা তাকে দেখছিল। তাদের চোখে একটি জেদ ছিল যা তাকে বোঝাতে বাধ্য করছিল। সে কান্না থামানোর চেষ্টা করল, কিন্তু গলায় ব্যথা হয়ে গেল। মা তাকে দেরি করে দেখল, যেন তার ছেলের মুখ তার আত্মায় ওতারছে। তারপর তারা বিছানার নিচে রাখা একটি পুরনো কাঠের বাক্সের দিকে ইশারা করল। অর্জুন বাক্স বার করে খুলল। ভিতরে পিতার পুরনো ছবি এবং রূপোর সেই লকেট ছিল, যার রং এখন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। রূপোর চমক ম্লান হয়ে গিয়েছিল, কিন্তু তার ওপরে বানানো ৮টি পাপড়ির পদ্মের ফুল এখনও স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই চিহ্ন যা পিতা বিবাহের দিনে মাকে দেওয়ার জন্য বেছে নিয়েছিল। লক্ষ্মী অর্জুনকে বলল যে সে এটি রাখুক, এবং বলল যদি তোমাকে কোনো এমন লোক মিলে যার ডান ভুলোর উপর একটি ছোট নিশান আছে, তাহলে সে তোমার পিতা হতে পারে। তাদের এই লকেট দেখাতে, এবং যদি তাদের কিছু মনে না আসে, তাহলে সেই লরি গাওয়া যা তোমার পিতা তোমাদের দুজনকে শোনাত। অর্জুন মাথা ঝুঁকিয়ে লকেটটি দেখল। ঠান্ডা ধাতুর স্পর্শ তার হাতের তালুতে হল, তাহলে সে কাঁপতে লাগল। সে জানত যে এটি শুধু একটি চিহ্ন নয়, এটি তাদের দুই ভাইকে পিতার সাথে যুক্ত করার শেষ আশা। কিন্তু সে এটিও বুঝে গিয়েছিল যে যদি মা এসব বলছে, তাহলে তার অর্থ যে তারা জানে যে তাদের কাছে আর বেশি সময় নেই। সেই মুহূর্তে অর্জুনকে লাগল যেন পুরো বিশ্বের বোঝা তার পাতলা কাঁধে এসেছে। রাজু গভীর ঘুমেছিল, এবং তাকে খবরও ছিল না যে দুই ভাইয়ের ভবিষ্যৎ পুরোপুরি বদলে যাচ্ছে। অর্জুন মায়ের বুকে হাত রাখল এবং ধীরে বলল, মা, আমাকে ছেড়ে যেও না, ঠিক হয়ে যাও না। কিন্তু লক্ষ্মী শুধু হালকা মাথা নাড়ল। তার কাঁপতে থাকা হাত ছেলের চুল আদর করতে লাগল। তারা অনেক কিছু বলতে চাইত, অনেক কিছু বোঝাতে চাইত, কিন্তু শ্বাস উঠে যাচ্ছিল। কিছুক্ষণ পর তারা তার বাকি শক্তি সংগ্রহ করে শেষ কথা বলল, বেটা, যদি আমি না জাগি, তাহলে রাজুকে নিয়ে পিতাকে খুঁজে যাও। এখানে থেকো না, এই রাস্তা তোমাদের দুজনকে সামলাতে পারবে না। এই কথা অর্জুনের হৃদয়ে কোনো ধারালো অস্ত্রের মতো লাগল, কিন্তু মায়ের চোখে শান্তি ছিল, যেন তারা তাকে বিশ্বাস করাচ্ছিল যে সে সব কিছু সামলানোর জন্য যথেষ্ট মজবুত। বাইরে কালো মেঘ ঘিরে এসেছে। নদী থেকে উঠতে থাকা হাওয়ায় ঠান্ডা ছিল, এমন লাগছিল বৃষ্টি হবে। অর্জুন মাকে দেখল, তারপর ভাইকে, এবং তাকে অনুভব হল যে এখন পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। মা যা বলেছে তা করতে হবে, শুধু এটির জন্য না যে এটি একটি ছেলের মায়ের সাথে করা প্রতিশ্রুতি, কিন্তু এটির জন্য যে এটিই একমাত্র রাস্তা যা তাদের দুই ভাইয়ের জন্য বাকি আছে। যখন রাতের প্রথম বৃষ্টি শুরু হল, অর্জুন মায়ের হাত ধরে সেখানে বসে থাকল। টিনের ছাদে পড়তে থাকা বৃষ্টির শব্দ তাদের ধীর হয়ে যাওয়া শ্বাসের সাথে মিলে গেল, এবং সেই মুহূর্তে অর্জুনকে বুঝে গেল যে তার জীবন একটি এমন মূলে এসেছে যেখান থেকে ফেরা সম্ভব নয়। সেই কয়েকটি মুহূর্তের জন্য দুই ভাইয়ের কাছে শুধু মা ছিল, এবং যখন সকাল হবে, তাহলে তাকে সেই বাস্তবতার মুখোমুখি হতে হবে যা থেকে সে সবসময় এড়িয়ে যেতে চাইত। মায়ের যাওয়া এবং এই বড় কঠোর বিশ্বে শুধু দুই ভাইয়ের বেঁচে থাকা। কিন্তু সেই ভয়ের মধ্যেও অর্জুন বুঝতে লাগল যে মা তাকে হতাশা নয়, বরং দায়িত্ব সঁপে দিচ্ছে। সেই ইচ্ছাশক্তি এবং ভালোবাসা দিচ্ছে যা একটি বড় ভাইয়ের কাছে থাকা উচিত, যাতে সে তার অসম্পূর্ণ পরিবারকে বাঁচাতে পারে।
সেই বর্ষার পরের সকালে অর্জুন বুঝে গেল যে মুহূর্তে থেকে সে সবচেয়ে বেশি ভয় পেয়েছিল সেটি এসে গিয়েছে। যখন সে মাকে দইয়া খাওয়ানোর জন্য তুলল এবং কোনো উত্তর পেল না, তাহলে তার হৃদয় যেন বাইরে নদীর কমতে থাকা জলে বয়ে গেল। সেই সময় মায়ের মুখ অদ্ভুতভাবে শান্ত ছিল, চোখ এমন বন্ধ ছিল যেন তারা ঘুমোচ্ছে। ঠোঁটের কোণে একটি হালকা হাসি ছিল, যা অর্জুনকে কয়েক সেকেন্ডের জন্য এটি ভাবতে বাধ্য করল যে মা শুধু ক্লান্ত। কিন্তু মায়ের হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। সেই অনুভূতি তাকে ঝাঁকুনি দিয়ে উঠিয়ে দিল। সে বাড়িতে চারদিক দেখল, যেন আশা করছিল যে কেউ ভিতরে আসবে এবং বলবে যে এটি সব শুধু একটি খারাপ স্বপ্ন। কিন্তু কেউ এলো না। সেই ছোট ফুসের ঝুপড়ি এত নির্জন ছিল যে জলে পড়তে থাকা ফলের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। নদী থেকে আসা হাওয়া তার গাল ছুঁয়ে গেল, তাহলে সে চমকে উঠল। রাজু এখনও গভীর ঘুমে ছিল, তার মাথা মায়ের হাতে রাখা ছিল, শ্বাস একটি ছন্দে চলছিল। তাকে খবরও ছিল না যে তার বিশ্ব থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ চলে গিয়েছে। অর্জুন ধীরে ভাইকে একদিকে শোয়াল এবং তারপর মায়ের কাছে ফিরে এল। সে তাদের কপালে হাত রাখল, আরও একবার আশা করল, কিন্তু উষ্ণতা চলে গিয়েছিল। সেই মুহূর্তে অর্জুন তুরন্ত কাঁদল না। দুঃখের অনুভূতি এত গভীর ছিল যে সে শুধু স্তব্ধ হয়ে বসে থাকল। মায়ের মুখ দেখতে থাকল, যেন সবকিছু মনে রাখতে চাইত। মায়ের চুল ছড়িয়ে পড়া ছিল, কিছু লটা গালে চেপে আটকে ছিল, কারণ রাতে ঠান্ডা ছিল। তাদের হাত এখনও শরীরের কাছে রাখা ছিল, যেন তারা দুই সন্তানকে ধরতে চাইত। অর্জুন কাঁপতে থাকা হাতে চাদর ঠিক করল, মায়ের চুল সাজাল। সে কখনো ভাবেনি যে মা এত তাড়াতাড়ি চলে যাবে, যদিও সে প্রত্যেক দিন তাদের দুর্বল হতে দেখছিল। তাকে লাগছিল যে মা কয়েক সপ্তাহ আর থাকবে, যাতে সে কুরানো জিনিস বেচে ওষুধের জন্য আরও টাকা সংগ্রহ করতে পারে। কিন্তু এখন এটি সব শুধু তার মন ভোলানোর চিন্তা হয়ে গিয়েছিল। সকালের আলো ফাটল দিয়ে ছেকে মায়ের মুখে পড়ল, তাহলে লাগল যেন তারা শান্তির কোনো চাদর পরে নিয়েছে। এটি সেই মুহূর্ত ছিল যখন অর্জুন বুঝে গেল যে এখন সে তাদের আর থামাতে পারবে না। যদিও সে জানত যে মা অনেক দুঃখ সহ্য করেছে, কিন্তু এই সত্যের মুখোমুখি হওয়া তার ছোট হৃদয়ে একটি গভীর ঘা যেন। কিছুক্ষণ পর যখন রাজু জাগল, সে চোখ মোলে চারদিক দেখল এবং রেগে মায়ের কাছে গেল। সে মায়ের হাত ছুঁয়ে ধীরে ডাকল, মা ওঠো, আজ তোমাকে দইয়া বানাতে হবে। অর্জুন তার মুখ ঘুরিয়ে নিল, যাতে অশ্রু না দেখা যায়। রাজু আবার মায়ের হাত নাড়ল এবং তারপর উপরে ভাইয়ের দিকে দেখল। তার বড় গোল চোখ ভিজে উঠতে লাগল। ভাইয়া, মা কিছু বলছে না কেন? সেই প্রশ্ন অর্জুনের ধৈর্যের বাঁধ ভাঙার জন্য যথেষ্ট ছিল। সে ভাইকে শক্ত করে গলায় লাগাল, তার অশ্রু রাজুর চুলে পড়তে লাগল। কাঁধ ক্রমাগত কাঁপছিল। রাজু তার ভাইকে গলায় লাগাল এবং কাঁদতে লাগল। যদিও তাকে পুরো কথা বোঝা যাচ্ছিল না, দুই ভাইয়ের কান্নার শব্দ সেই ছোট বাড়িতে গুঞ্জন করতে লাগল এবং বাইরে নদীর তীরে ধাক্কা খেয়ে ঢেউয়ে মিলে গেল। যখন সে এত শান্ত হল যে প্রয়োজনীয় কাজ করতে পারে, অর্জুন রাজুকে তার কোলে বসাল এবং রুদ্ধ গলায় বলল, রাজু, মা চলে গিয়েছে, তারা চিরকালের জন্য ঘুমিয়ে গিয়েছে। ছোট বাচ্চা জোরে কেঁদে উঠল এবং তার মুখ ভাইয়ের বুকে লুকিয়ে নিল। অর্জুন শুধু তার পিঠ থাপড়াতে থাকল, চেষ্টা করতে থাকল যে সে ঘাবড়ায় না, কিন্তু সে নিজেও ভয়ে ছিল, ভবিষ্যৎ থেকে, মা ছাড়া সামনের রাস্তা থেকে, এই বিশাল বিশ্বে একা হয়ে যাওয়ার অনুভূতি থেকে, যেখানে পিতার কোনো খোঁজ নেই। অর্জুন অশ্রু মুছে উঠে দাঁড়াল এবং কাগজের বাক্স আবার খুলল। সেখানে সেই পদ্মের ফুলের রূপোর লকেট এবং পিতার পুরনো ছবি ছিল। সে লকেটটি শক্ত করে মুঠোয় ভরে নিল। ধাতুর ঠান্ডক তাকে কিছুটা সচেতন করল। আমি তোমার প্রতিশ্রুতি পালন করব, মা। সে নিজেকে বলল। মায়ের শেষ শিক্ষা এখন তার একমাত্র সাহায্য হয়ে উঠেছে। অর্জুন বাড়ির সামনের উঠোন দেখল, যেখানে হাওয়া আমের গাছের পাতা মাটিতে ফেলছে। সে জানত যে সে মাকে বাড়িতে বেশি দেরি রাখতে পারবে না। রোদ বেরিয়ে এসেছে এবং রাতের বৃষ্টির আর্দ্রতা হাওয়াকে আরও ভারী করছে। সে বস্তির শেষে সেই পুরনো বটগাছের দিকে দেখল, যেখানে মা প্রত্যেকদিন দাঁড়িয়ে পিতার অপেক্ষা করত। এবং ঠিক সেই সময় অর্জুন বুঝে গেল যে মায়ের জায়গা সেখানে হওয়া উচিত, কোথাও অন্য জায়গায় না। সে রাজুকে বাইরে বারান্দায় নিয়ে গেল এবং কোণ থেকে কোদাল তুলে নিল। যদিও তার ছোট হাত কাঁপছিল, অর্জুন সেই বড় গাছের নিচে মাটি খোঁড়া শুরু করল।
রাতের বৃষ্টির কারণে মাটি ভিজে এবং নরম ছিল, কিন্তু 10 বছরের ছেলের জন্য সেটি এখনও ভারী ছিল। ঘাম এবং অশ্রুতে তার মুখ লেপা হয়ে গিয়েছিল। যখন রাজু পাশে তার পুরনো ভালুকের খেলনা ধরে বসেছিল, সিসকিয়ে ভাইকে কাজ করতে দেখছিল, এটি না বুঝে যে সবকিছু এত ভারী কেন হয়ে গিয়েছে। গর্ত খোঁড়ার পর অর্জুন বাড়ি গেল এবং সবচেয়ে পরিষ্কার চাদর মায়ের ওপরে ঢাকল। তারপর 2 প্রতিবেশী কাকার সাহায্য চাইল, যাতে মাকে গাছ পর্যন্ত নিয়ে যেতে পারে। কেউ কিচ্ছু বলল না। কিন্তু সেই বড়দের চোখে অনেক দয়া ছিল। তারা জানত যে আজ থেকে এই 2 বাচ্চা শুধু একে অপরের সাহায্যে। যখন মাটির প্রথম মুঠো পড়ল, অর্জুন ভাইয়ের হাত শক্ত করে ধরল। সে এখন কাঁদছিল না, কারণ সে বুঝে গিয়েছিল যে এখান থেকে তাকে মজবুত হতে হবে। রাজু শিসকাচ্ছিল, বারবার মাকে ডাকছিল, কিন্তু অর্জুন তাকে তার থেকে চেপে রেখেছিল যাতে সে পড়ে না যায়। শেষে সে মায়ের কবরে সেই রুমাল রাখল, যা থেকে মা প্রত্যেক সন্ধ্যায় দরজায় দাঁড়িয়ে পিতার অপেক্ষা করার সময় ঘাম মুছে নিত। সে সেখানে ততক্ষণ দাঁড়িয়ে থাকল যতক্ষণ সূর্য উপরে না এলো, এবং পাতা থেকে ছেকে ধূপ কবরে সোনালি ফোঁটার মতো না পড়তে লাগল, যেন মাকে শেষ বিদায় দিচ্ছে। যখন সব চলে গেল, অর্জুন রাজুর হাত ধরে সেই বাড়িতে ফিরল, যা এখন ভয়ানকভাবে খালি হয়ে গিয়েছিল। টেবিলের উপর লকেট রাখা ছিল, ধূপে তার চমক ফ্যাকাশে ছিল। সে তাকে গলায় পড়ে নিল, তার ঠান্ডক নিজের ত্বকে অনুভব করল। এটি মায়ের শেষ শ্বাসের মতো ছিল, সেই দায়িত্বের মতো যা অর্জুনকে সামনের যাত্রায় তুলতে হবে। এখন অর্জুনকে স্পষ্ট জানা ছিল যে মায়ের আত্মার শান্তির জন্য সে একটিমাত্র কাজ করতে পারে, তার প্রতিশ্রুতি পালন করা। এবং সেই প্রতিশ্রুতি সেই মুহূর্তে শুরু হল যখন সে তার ছোট ভাইয়ের হাত ধরে পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে সেই লম্বা রাস্তার দিকে দেখল, যা মূল রাজপথ হাইওয়ের দিকে যায়। চাহে পা খালি ছিল, চাহে ভয় ছিল, চাহে সামনে শুধু ঝড় ছিল, অর্জুন চলার জন্য প্রস্তুত ছিল, কারণ মায়ের তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সঁপে দিয়েছিল, 2 ভাইয়ের ভবিষ্যৎ। যখন সূর্য আকাশে উঠল এবং দিনের প্রথম কিরণ পুরনো টিনের ছাদ থেকে ভিতরে এলো, অর্জুনকে বুঝে গেল যে এখন সেই জায়গা ছেড়ে যাবার সময় এসেছে যা তার শৈশবকে তার বাহুতে আটকে রেখেছিল। গোদাবরী নদীর তীরে বানানো সেই ছোট ফুসের বাড়ি এখন মায়ের উষ্ণতা থেকে খালি হয়ে গিয়েছিল। সেখানে শুধু একটি ঠান্ডা শূন্যতা বাটি ছিল, যা 2 ভাইকে গিলে ফেলার জন্য প্রস্তুত ছিল। বাড়ির কোণে বানানো পূজার ছোট জায়গায় ধূপ জ্বালানোর পর অর্জুন গভীর মাথা ঝুঁকাল এবং তারপর সেই সামান্য জিনিসগুলো সংগ্রহ করতে লাগল যা সে তার সাথে নিয়ে যেতে পারে। কোণে পড়া একটি পুরনো কাপড়ের থলে যার কিনারা ঘেঁষে গিয়েছিল। তাতে সে কিছু পুরনো কাপড়, কিছু বাসি চাল এবং একটি জলের বোতল রাখল যা প্রতিবেশী কাকা এখন দিয়ে গিয়েছে। প্রত্যেক জিনিস খুব সাধারণ ছিল, কিন্তু অর্জুনের জন্য সেগুলোই সবকিছু ছিল, যাদের সাহায্যে তারা 2 ভাই সামনের লম্বা রাস্তায় পা রাখতে চলেছে। রাজু কাঠের একটি নিচু চৌকিতে বসেছিল, তার চোখ কান্নায় এখনও লাল ছিল, এবং সে মায়ের সেলাই করা পুরনো কাপড়ের পুতুলকে 2 হাতে বুকে লাগিয়েছিল। সেই বাচ্চা কিছু বলছিল না, শুধু তার ভাইয়ের প্রত্যেক হরকতকে এমন দেখছিল যেন ভয় পাচ্ছে যে যদি সে পলক ফেলে তাহলে অর্জুনও তার বিশ্ব থেকে অদৃশ্য হয়ে যাবে। অর্জুন তার কাছে গেল, হাঁটুতে ভর করে বসে ভাইয়ের ভিজে চোখ মুছে ধীরে বলল, রাজু, আমাদের পিতাজিকে খুঁজতে যেতে হবে, মা এটিই চাইত। রাজু ভাইয়ের হাত শক্ত করে ধরল এবং মাথা নাড়ল, যদিও সে এর পুরো অর্থ বুঝতে পারত না। কিন্তু যখন সে পিতাজির উল্লেখ শুনল, তার চোখে আসার একটি ছোট চমক দেখা গেল। অর্জুন উঠে দাঁড়াল, থলের দড়ি শক্ত করে ধরল এবং চাঁদির লকেট সতর্কতার সাথে গলায় পড়ল। তাকে শার্টের নিচে লুকিয়ে নিল, যেন ভয় যে কোথাও হারিয়ে না যায়। লকেট হৃদয়ের প্রত্যেক ধড়কনের সাথে তার বুক থেকে ধাক্কা খাচ্ছিল, তাকে মায়ের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিচ্ছিল। মা, আমি করে দেখাব, সে মনে মনে বলল, এবং তারপর রাজুকে তার পিঠে লাদ করে সেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল, যা 2 ভাইয়ের শৈশবের সাথে যুক্ত ছিল। নদীর তীরের কাঁচা রাস্তায় হাওয়া বাঁশের গাছ থেকে গিয়ে সরসর করে শব্দ করছিল, যেন বিদায় দিচ্ছে। অর্জুন ঘাটে সেই জায়গায় কিছুক্ষণ থামল, যেখানে মা প্রায়শই সবজি ধোয়া করত। বয়ে যাওয়া জল দেখে সে চোখ বন্ধ করল এবং মাথা ঝুঁকাল। এটি শেষবার ছিল যখন সে একটি বাচ্চার নজরে সেই জায়গাকে দেখল। যখন সে পালটল, তাহলে সে তার 10 বছরের বয়স থেকে কোথাও বেশি বড় হয়ে গিয়েছিল। 2 ভাই সেই কাঁচা রাস্তায় চলতে লাগল, যা বড় জাতীয় হাইওয়ের দিকে যায়। অর্জুনকে সুরেশ কাকার সেই কথা মনে পড়ল, যা তারা মায়ের জীবিত থাকার সময় বলেছিল,
বাস সেই দিকে সোজা চলতে থাকো যেখানে শহর যাওয়ার বোর্ড লাগানো আছে। যেখানে বেশি গাড়ি দেখা যায় সেটিই সঠিক রাস্তা। রাস্তা চওড়া হয়ে যাচ্ছিল, কিন্তু পরিচিত মুখ কম হয়ে যাচ্ছিল। রাস্তার দুই পাশে ধানের ক্ষেত ছিল, যা থেকে নতুন মাটির সুগন্ধ আসছিল, এবং রাতের বৃষ্টিতে ঘাস ভিজেছিল। রাজু পিছে লেটে মাঝে মাঝে জিজ্ঞাসা করত, ভাইয়া, পিতাজি কোথায় আছে? অর্জুন শুধু হালকা হাসি দিত, যদিও তার হৃদয় ভারী ছিল। পিতাজি শহরে আছে, আমরা শুধু চলতে থাকব এবং তাদের সাথে মিলব। এটি সেই বাক্য ছিল যা তাকে অনেকবার পুনরাবৃত্তি করতে হয়েছে, হয়তো নিজেকে বিশ্বাস করানোর জন্য। অনেক দূর চলার পর সূর্য মাথার ওপরে এলো এবং রোদ চোখে লাগতে লাগল। অর্জুন রাজুকে রাস্তার কিনারে একটি পিপুল গাছের ছায়ায় নামালো। হালকা হাওয়া চলল, তাহলে রালের গন্ধ এবং ঝিঝির শব্দ আসতে লাগল। অর্জুন থলে খুলল। কিছু বাসি চাল বার করল এবং তাদের অর্ধেক করে রাজুকে দিল। সে নিজে বাকি অংশ খাবার চেষ্টা করল, যদিও চাল শুকিয়ে কড়া হয়ে গিয়েছিল এবং কিছু টক হয়ে গিয়েছিল। এই সাধারণ খাবারের পর অর্জুন ভাইয়ের মুখ মুছে তাকে আবার পিঠে লাত করে এগিয়ে গেল। প্রত্যেক কদম ভারী হয়ে যাচ্ছিল, কিন্তু সে তার চাল ধীর না হতে দিল, কারণ সে জানত যে যদি তারা বেশি দেরি থামে তাহলে ক্লান্তি তাদের দুজনকে ভেঙে ফেলবে। দূর থেকে মোটরসাইকেলগুলো দ্রুত গিয়ে ধুনোর গোলক উড়িয়ে দিত। অর্জুন ভাইয়ের মুখ ভালো করে ঢেকে দিত এবং এগিয়ে যেত। একটি চৌরাস্তায় পৌঁছে সে সাইনবোর্ড পড়ার চেষ্টা করল, যার ওপর মুম্বাইয়ের দিকে ইশারা করে একটি দূরত্ব লেখা ছিল। সেই সংখ্যা এত বড় ছিল যে একটি ছেলের জন্য তার কোনো শেষ ছিল না। তারপরও অর্জুনকে অদ্ভুত অনুভব হলো, কারণ তার মনে একটি দৃঢ় সংকল্প জেগে উঠেছিল। রাজু, আমরা কাছে এসে গিয়েছি, অর্জুন বলল, যদিও তার পা উত্তর দিচ্ছিল, কিন্তু যতক্ষণ তার ভাই তার উপর বিশ্বাস করবে তার ভিতরে অনেক কিলোমিটার চলার শক্তি থাকবে। দুপুরের রোদ এত তীব্র হয়ে গেল যে ডামার রাস্তা থেকে বাষ্প উঠতে লাগল। অর্জুন একটি ছোট পুলের নিচে ছায়া খুঁজল। নালা থেকে কাদার গন্ধ আসছিল, কিন্তু ওপরে রাস্তার রোদ থেকে এটি কোথাও ভালো ছিল। রাজু চোখ মোলে ভাইয়ের কাঁধে মাথা রেখে শুয়ে গেল এবং জিজ্ঞাসা করল, কি পিতাজি, আমাদের ভালোবাসেন? অর্জুন বয়ে যাওয়া জল দেখে নীরব থাকল। সে জানত না যে পিতা জীবিত আছে কিনা, এটিও জানত না যে মিললে তারা তাদের চিনবে কিনা, কিন্তু তারপরও সে লকেট দেখল এবং মায়ের কথা মনে করল। বিশ্বাস রাখো, তোমার পিতা তোমাদের দুজনকে অনেক ভালোবাসেন। অর্জুন বুকে হাত রাখল, সুতো শক্ত করে ধরল এবং হাসল। তারা অনেক ভালোবাসেন, তারা আমাদের অপেক্ষা করছেন। সে এত দৃঢ়তার সাথে বলল যে সে নিজেও অবাক হয়ে গেল। এমন লাগল যেন মায়ের কথাগুলো এখনও কোথাও আশেপাশে গুঞ্জন করছে এবং তাকে শক্তি দিচ্ছে। যখন রোদ কিছু কম হল, দুই ভাই আবার চলতে লাগল। এবার অর্জুন ধীরে চলছিল, কারণ তার তলায় এমন ব্যথা হচ্ছিল যেন সূচ ফুটছে। চপ্পলগুলোতে রক্তের শুকনো দাগ জমে গিয়েছিল, কিন্তু সেই নিজেকে থামতে দিল না। যখনই হাওয়া চলত, ওপরে নীলগিরির পাতার শব্দ মায়ের লড়ির মতো লাগত। যখনই রাজু হিলত, অর্জুন তার ধরা মজবুত করত, এটি নিশ্চিত করার জন্য যে সে ঠিক আছে। যখন আকাশ সন্ধ্যার কমলা রঙে বদলে গেল, তাহলে দুই ভাই অর্জুনের চিন্তার থেকে কোথাও বেশি দূরত্ব অতিক্রম করেছিল। মাটিতে পড়া তার প্রত্যেক কদম শুধু চিহ্ন নয়, বরং মায়ের সাথে করা একটি প্রতিশ্রুতি ছিল। তার ছোট বস্তি ছেড়ে অর্জুন একটি এমন বিশাল বিশ্বে পা রাখছিল যা সে কখনো দেখেনি। কিন্তু সেখান থেকে পিতাকে খুঁজে বের করার সত্যিকারের যাত্রা শুরু হলো, এবং চাহে সামনে যতই মোড় হোক না কেন, অর্জুন জানত যে সে পিছিয়ে যাবে না, বিশেষ করে যখন মায়ের তাকে দুই ভাইয়ের ভবিষ্যৎ সঁপে দিয়েছে। সামনে জাতীয় হাইওয়ে এমন ছড়িয়েছিল যেন তার কোনো শেষ নেই, যা সেই দুই ছোট ভাইকে একটি এমন যাত্রায় নিয়ে যাচ্ছে যার মঞ্জিল তাদের জানা নেই। তারপরও তার প্রত্যেক কদম একটি জিনিসে টিকেছিল, মায়ের সাথে করা প্রতিশ্রুতি এবং হৃদয়ের কাছে রাখা সেই রূপোর লকেট। কদম ভারী ছিল, কিন্তু ইচ্ছাশক্তি সামনের যে কোনো চ্যালেঞ্জ থেকে বড় ছিল। দুপুরের জ্বলতে থাকা রোদ রাস্তাকে তাওয়ার মতো গরম করে দিয়েছিল। শ্বাস নেওয়াও কঠিন হয়ে উঠছিল। অর্জুন ক্রমাগত রাজুকে পিঠে তুলে রেখেছে, স্তব্ধ হয়ে গিয়েছে, গলার ঘামে ভিজে গিয়েছে। যখনই তাকে থামার মন হতো, সে তার কাঁধে রাখা ভাইয়ের মাথা এবং গলায় লিপটে থাকা তার ছোট হাতগুলো দেখত, তার একটি চলতে থাকা শ্বাসগুলো অনুভব করত। সেই নির্দোষ ঘুম অর্জুনকে পড়ে যেতে দেয়নি। সে ভেবেছে, যদি আমি থামি তাহলে রাজুকে ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে, রোদ তাকে অসুস্থ করে দেবে, এবং এই চিন্তাই অর্জুনকে এগিয়ে যাওয়ায় বাধ্য করেছে। যদিও তার পায়ে হাজারো কাটা ফুটতে থাকা ব্যথা হচ্ছে। তাদের আশেপাশে শুকনো ক্ষেত ছিল,
কিছু গাই চড়ছিল এবং দূরে রোদে ঝুঁকে থাকা কৃষকদের ছায়া ছিল। ট্রাক দ্রুত গিয়ে হাওয়ার তীব্র ঝোঁকে ধুলো উড়িয়ে দিত। প্রত্যেকবার অর্জুন ভাইয়ের মুখ ভালো করে ঢেকে দিত। কখনো কখনো সে ভাবত যে যদি পিতাজি সত্যি এই রাস্তার শেষ প্রান্তে কোথাও থাকেন, তাহলে কি তাদের জানা আছে যে তাদের বাচ্চারা তাদের খুঁজে বের করার জন্য কত কষ্ট সহ্য করছে? এই চিন্তা অর্জুনের হৃদয়কে দুঃখ দিত, কিন্তু তাকে আরও মজবুত করত। বাড়ি থেকে যত দূর তারা যাচ্ছে, অর্জুনকে বিশ্ব ততই বড় লাগছিল, এবং সাথে এটি বুঝে আসছিল যে এই যাত্রায় তারা দুই ভাই কত ছোট। কিন্তু এই একলতা তাকে হতাশ করেনি, বরং রাজুকে নিরাপদ রাখার জ্বালা আরও গভীর করেছে। যখন রাজু জাগত, সে চোখ মোলে এমন নির্দোষ প্রশ্ন জিজ্ঞাসা করত যে অর্জুনকে বোঝা যাচ্ছিল না যে সে হাসবে না কাঁদবে। ভাইয়া, কি পিতাজির আমাদের নাম মনে আছে? এই প্রশ্ন পুরো রাস্তায় গুঞ্জন করতে থাকল। প্রত্যেকবার অর্জুন হালকা হাসির সাথে তার মাথায় হাত ফেরত এবং উত্তর দিত, হ্যাঁ একদম, তাদের আমাদের দুজনের অনেক মনে পড়ে। সত্য তো এটি ছিল যে তাকে জানা নেই যে এটি সত্য কিনা, কিন্তু সে জানত যে রাজুর বিশ্বাস রাখার জন্য তাকে এই উত্তর দিতে হবে। কারণ যদি রাজুর বিশ্বাস ভেঙে যায়, তাহলে এই যাত্রা অনেক গুণ ভারী হয়ে যাবে। কখনো কখনো নদী বা রাস্তার কিনারের নালা থেকে আসা হাওয়া কিছু স্বস্তি দিত। অর্জুন কোনো এমন গাছের নিচে থামত যেখানে কিছু ছায়া বাকি ছিল। রাজুকে নিচে নামাত যাতে সে পা সোজা করতে পারে। দুই ভাই থলে থেকে বাকি থাকা চাল বার করত এবং সব সময়ের মতো ভাগ করে নিত। রাজু প্রায়শই তার অংশ ভাইকে দিত, কিন্তু অর্জুন সবসময় তাকে ফিরিয়ে দিত। তুই খেয়ে নে, আমি এখন খেয়েছি। এই পরিচিত মিথ্যে সে ঢাল হয়ে উঠেছে, যা থেকে অর্জুন তার ক্ষুধা লুকিয়ে রাখত। কারণ যদি রাজুতে শক্তি না থাকে, তাহলে তারা দুজন দূর যেতে পারবে না। এই জন্য অর্জুন সবসময় বড় অংশ ভাইয়ের জন্য রেখে দিত। একবার শালগাছের নিচে বিশ্রাম নিতে নিতে রাজু হঠাৎ জিজ্ঞাসা করল, ভাইয়া, মা কেন চাইত যে আমরা পিতাজিকে খুঁজি? অর্জুন হাওয়ায় দুলতে থাকা পাতাগুলো দেখল, যা থেকে ছেকে রোদ মাটিতে পড়ছিল। সে ভেবে তারপর উত্তর দিল, কারণ পিতাজি মাকে সবচেয়ে বেশি ভালোবাসত, এবং মা চাইত যে আমরা অনাথ না থাকি। রাজু মাথা নাড়ল এবং একটি ছোট পাথর নিয়ে খেলতে লাগল। সাথে সেই লড়ি গুনগুনাতে লাগল যা মা গাইত। সেই খোলা আকাশের নিচে গুঞ্জন করতে থাকা বাচ্চার শব্দ অর্জুনকে তার মুঠো ভিজিয়ে বাধ্য করল। তাকে মায়ের স্মৃতি এত জোরে এলো যে হৃদয় বসে গেল। যথেষ্ট বিশ্রামের পর অর্জুন আবার রাজুকে পিঠে তুলল। সে উঠে দাঁড়াল, থলের দড়ি শক্ত করে ধরল এবং এগিয়ে গেল। নজর সোজা সামনে রাখল। মাটিতে পড়া প্রত্যেক কদম সবকিছু পার করে যাওয়ার সংকল্পের সাক্ষী ছিল। অর্জুনের মনে পিতার ছবি এত ম্লান ছিল যে তাকে এখন এটিও নিশ্চিত নেই যে সে সঠিক মনে করছে কিনা। কিন্তু তার গলায় পড়া লকেট মায়ের স্মৃতি মনে করিয়ে দিত যে পিতার অস্তিত্ব ছিল, তারা ভালোবাসা করেছে, তার একটি পরিবার ছিল, এবং যদি এটি সত্য হয় তাহলে সে তাদের যে কোনো মূল্যে খুঁজে বের করবে। রাস্তায় অর্জুনকে তৃষ্ণার মুখোমুখি হতে হয়েছে, সেই জিনিস যা ক্ষুধা থেকে আরও দ্রুত তাদের ভেঙে ফেলতে পারে। সাথে নেওয়া বোতলে শুধু কয়েক ঢোক জল বাকি ছিল। যখনই রাজু জল চাইত, অর্জুন তুরন্ত দিয়ে দিত এবং নিজের জন্য শুধু ঠোঁট ভিজিয়ে নিত যাতে গলা না শুকিয়ে যায়। রাস্তা থেকে উঠতে থাকা গরম থেকে তার মাথা ঘুরছিল, কিন্তু সে আমের গাছের নিচে শোয়া মায়ের সম্পর্কে ভেবে নিজেকে সচেতন রাখত। সে ভাবত যে যদি সে রাস্তায় পড়ে যায় তাহলে মাকে কত দুঃখ হবে। শুধুই টক মিষ্টি চিন্তা অর্জুনকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়ে যাচ্ছিল। সন্ধ্যা ডুবে যেতে লাগল। রোদের রং বদলে গভীর হলুদ হয়ে গেল এবং ধুলো ভরা লাল রাস্তায় ছড়িয়ে পড়ল। যখন অন্ধকার হয়ে যেতে লাগল, অর্জুনকে জানা ছিল যে এখন থামার জায়গা খুঁজতে হবে। সে চারদিক দেখল এবং শেষে একটি ঢালের নিচে ক্ষেতের পাহারাদারির জন্য বানানো একটি পুরনো মাচান ঝুপড়ি দেখা গেল। দুই ভাই সেই মাচানের নিচে আশ্রয় নিল। অর্জুন রাজুকে হাওয়া থেকে বাঁচানোর জন্য কাপড় দিয়ে ঢেকে দিল এবং নিজে কাঠের খাম্বায় পিঠ টেকিয়ে বসল। বেগুনি হয়ে যাওয়া আকাশ দেখতে লাগল, কীটের শব্দ এবং দূর ক্ষেত থেকে ব্যাঙের টর্রানো গ্রামের সন্ধ্যার মতো লাগছিল। রাজু অর্জুনের উরুর উপর মাথা রেখে বড়বড় করে বলল, ভাইয়া, কাল আমরা পিতাজির সাথে মিলব না? অর্জুন ধীরে তার চুল আদর করল। শব্দ নিচু কিন্তু পাকা ছিল। আমরা খুব কাছে আছি, শুধু একটু চেষ্টা আর। সেই মুহূর্তে অর্জুনকে ইয়াকিন হয়ে গেল, আমরা খুব কাছে আছি, শুধু একটু চেষ্টা আর। সেই মুহূর্তে অর্জুনকে ইয়াকিন হয়ে গেল
যে যতক্ষণ তার ভাই তার উপর ভরসা করে সে রাজুর জন্য রাস্তা বানানোর জন্য পুরো বিশ্বের সাথে লড়তে পারে। যখন রাত ঘিরে এলো, অর্জুন ভাইকে বুকে লাগিয়ে ধরে রাখল, যাতে তাকে গরম মিলে। লকেট তার বুকের হাড় থেকে ধাক্কা খেয়ে হালকা শব্দ করছিল। সেই হালকা শব্দ মায়ের ডাকের মতো ছিল, যা মনে করিয়ে দিচ্ছিল যে তারা একা নয়। মা এখনও তাদের দুজনের প্রত্যেক কদমকে সেই সবচেয়ে দূরের জায়গা থেকে দেখছে, যেখান পর্যন্ত হৃদয় পৌঁছাতে পারে। এবং সেই অন্ধকার আকাশের নিচে অর্জুন মনে মনে প্রতিশ্রুতি করল, মা, আমি রাজুকে পিতাজির সাথে মিলিয়ে দেব। আমি তোমার প্রতিশ্রুতি পালন করব, চাহে কত দূরই যেতে হোক না কেন। পরের সকাল দুই ভাইয়ের জন্য ক্ষেতের সুগন্ধ এবং মাটিতে জমা ওষের সাথে এলো। অর্জুন কাঁচা ঘুম থেকে জাগল। শক্ত মাটিতে ভাইকে ধরে ঘুমানোর কারণে তার শরীর আড়ষ্ট হয়ে গিয়েছিল। রাজু এখনও তার কোলে মোড়া হয়েছিল, শ্বাস হালকা এবং এক সমান ছিল। ভাইয়ের ছোট মুখ দেখে অর্জুন বুঝে গেল যে সে বেশি দেরি থামতে পারবে না। যখন ক্ষিতিজে ভোরের লালিমা দেখা যেতে লাগল, অর্জুন তার শার্ট থেকে ধুলো ঝাড়ল, রাজুকে তুলল এবং সেই পুরনো থলে ঠিক করল। সে জানত যে আজ তাদের কাল থেকে বেশি দূর যেতে হবে, কারণ তারা শহরের যত কাছে হবে পিতাকে খুঁজে বের করার সুযোগ ততই বেশি হবে। দুই ভাই মূল রাস্তায় ফিরে এলো, যেখানে সকাল থেকেই গাড়ির শোর শুরু হয়ে গিয়েছিল। এই সময়ে অর্জুনের পেট ক্ষুধায় মোচড় দিচ্ছিল, কিন্তু থলে কালের শুকনো চালের শুধু একটি শেষ মুঠো বাকি ছিল। রাজু তাকে আশা করে দেখছিল, তাই অর্জুন সেই চালের 2 অংশ করল এবং যা কিছু ঠিক ছিল তা ভাইকে দিল। বাচ্চা তাকে নিয়ে খেতে লাগল। শুকনো হওয়ার কারণে কপালে বল পড়ছিল, কিন্তু সে গিলে ফেলল। অর্জুন নকল হাসির সাথে বলল, তুই খেয়ে নে, কিছুক্ষণ পর কোনো ডবল রুটি বেচা বার হলে আমি তোর জন্য আর নেব। যদিও সে জানত যে নিশ্চিত নয় যে কেউ মিলবে কিনা, কিন্তু রাজুকে তসল্লি দেওয়ার জন্য সে এমন বলল। তার অংশের চাল সে পকেটে লুকিয়ে রাখল এবং যখন রাজুর মনোযোগ ছিল না তখন চুপচাপ ছোট ছোট টুকরো খেল। সামনের রাস্তা রোদে চমকতে লাগল। রাস্তার 2 পাশে ছোট দোকান ছিল। কিছু লোক বাজার লাগানোর প্রস্তুতি করছিল। কথাবার্তা এবং গাড়ির শব্দগুলো পরিবেশকে কালের নির্জন রাস্তা থেকে কিছু ভালো করে দিয়েছিল। একটি মুদির দোকানের কাছে গিয়ে অর্জুন কয়েক সেকেন্ডের জন্য থামল এবং কাউন্টারে রাখা ডবল রুটি, পাও, দুধের ডিব্বে এবং জলের বোতলগুলো দেখতে লাগল, কিন্তু তার পকেটে একটি টাকাও ছিল না। সে রাজুকে তাড়াতাড়ি সামনে টেনে নিল, যাতে ভাইকে এটি জেনে দুঃখ না হয় যে সে কিছু কিনতে পারবে না। তারা কিছু দূরে গিয়েছিল যে একটি মোটরসাইকেলে সবজি নিয়ে যাওয়া লোক তাদের কাছে গাড়ি ধীর করল। সেই মাঝবয়সী লোক যে মাথায় গামছা বেঁধে রেখেছে 2 বাচ্চাকে কৌতূহল এবং দয়া ভরা নজরে দেখল। তোমরা দুজন কোথায় যাচ্ছ, যে এত সকালে হাইওয়ে পায়ে হেঁটে চলছ? অর্জুন থামল এবং সম্মান করে মাথা ঝুঁকিয়ে বলল, জি, আমরা আমাদের পিতাজিকে খুঁজতে যাচ্ছি। লোকের চোখ ফেলে গেল। সে তাদের ধুলো ভরা পায়ে এবং ফাটা থলে দেখল। সে কিছু আর প্রশ্ন জিজ্ঞাসা করল এবং কয়েক শব্দে সেই গল্পের কিছু অংশ বুঝে গেল। সে গাড়ি থামালো, সবজির মধ্যে থেকে 2টি সিদ্ধ আলু এবং একটি ছোট জলের বোতল বার করে অর্জুনকে দিল। সে বলল, খেয়ে নাও, শক্তি আসবে, তাহলে এগিয়ে যেতে পারবে। তোমার বাকে প্রণাম। অর্জুন তাড়াতাড়ি ধন্যবাদ দিল এবং বারবার মাথা ঝুঁকাল। রাজু গরম আলুকে বুকে লাগিয়ে নিল। তার চোখ চমকে উঠল। আলু নরম এবং মিষ্টি ছিল। কাল থেকে এখন পর্যন্ত এটি তাদের প্রথম ঠিকঠাক খাবার ছিল। খাবার পর তারা কিছু ভালো শক্তির সাথে এগিয়ে গেল। সূর্য উঠতে লাগল এবং হাইওয়ে হাওয়া দ্রুত হয়ে গেল, যাতে গাড়ির ধোঁয়া এবং দূর আখের ক্ষেতের সুগন্ধি মিশেছিল। কিছু কিলোমিটার চলার পর রাজু ভাইয়ের পিঠে বসে বসে বিরক্ত হয়ে গেল এবং নিজে চলার জেদ করতে লাগল। অর্জুন তাকে কিছু দূর পায়ে হাঁটতে দিল। তার ছোট হাত শক্ত করে ধরে রেখেছিল, যাতে সে হারিয়ে না যায়। রাজুর ছোট চপ্পলগুলো প্রত্যেক কদমে ধুলো উড়াচ্ছিল, কিন্তু সে ভাইয়ের সাথে চলতে থাকল এবং জিজ্ঞাসা করতে থাকল, পুতাজি, এখন বেশি দূর তো নয় না ভাইয়া? অর্জুন সামনে লাগানো সাইনবোর্ড দেখল এবং বলল, বেশি দূর নয়, শুধু আমার সাথে একটু আর চলো। তার কথা শুধু ভাইয়ের জন্য নয়, বরং নিজেকে তসুলি দেওয়ার জন্যও ছিল। রাস্তায় গাড়ি বাড়তে থাকল। বড় ট্রাক গেলে 2 ভাইকে কিনারে দুবকতে হতো। একবার তো অর্জুনকে রাজুকে কোলে তুলে দৌড়াতে হয়েছে, কারণ একটি দ্রুতগতির মোটরসাইকেল খুব কাছ থেকে গিয়েছে, যা থেকে তার হৃদয় মুখে এসে গিয়েছে। এই হট্টগোলে অর্জুনকে অনুভব করিয়েছে যে বাইরের বিশ্ব তাদের বস্তি থেকে কোথাও বেশি বড় এবং বিপজ্জনক। কিন্তু বিপদ তাকে পিছিয়ে যাওয়ায় বাধ্য করেনি, বরং তাকে আরও সতর্ক করে দিয়েছে। সে ভাইয়ের হাত আরও শক্ত করে ধরল। দুপুরের কাছে রোদ এত তীব্র হয়ে গেল যে রাস্তা আগুনের মতো চমকতে লাগল। 2 ভাইকে একটি নহরের উপর বানানো বড় পুল দেখা গেল। পুলের নিচে ছায়া ছিল, যেখানে কিছু ট্রাকচালক চা খেয়ে বিশ্রাম করছিল। অর্জুন রাজুকে নিয়ে একটি দূর কোণে বসল, যাতে কাউকে অসুবিধা না হয়।
সে সকালের বোতল থেকে অর্ধেক জল ভাইকে পান করাল। রাজু জল পান করে ক্লান্ত হয়ে ভাইয়ের কাঁধে মাথা রেখে শুয়ে গেল। কিছুক্ষণ পর সেখান থেকে যাওয়া একটি চালক তাদের দেখল এবং জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ বেটা, যে এখানে বসে আছো? যখন অর্জুন সত্যি বলল, তাহলে সেই লোক তাদের দেরি করে দেখতে থাকল। তোমার পিতা রাজমিস্ত্রির কাজ করেন? হ্যাঁ, আমি অনেক লোক দেখেছি যে দূরে কাজ করতে যায় এবং তারপর ফিরে না, খুব খারাপ হয়। অর্জুন মাথা ঝুঁকিয়ে রাখল, ঠোঁট চেপে রাখল। তাকে বোঝা যাচ্ছিল না যে কি বলো। চালক এটি দেখে তাদের বিস্কুটের একটি প্যাকেট এবং আরও একটি জলের বোতল দিল এবং হিদায়েত দিল যে কিনারে কিনারে চলো এবং দুপুরের রোদে চলো না। অজানা লোকের দয়া অর্জুনকে প্রায় কাঁদিয়ে দিয়েছিল, কিন্তু সে অশ্রু থামিয়ে রাখল যাতে ভাই অস্থির না হয়। রাজু নির্দোষভাবে হেসে বিস্কুটের প্যাকেটকে ধনের মতো ধরে নিল। বিশ্রাম করার পর অর্জুন রাজুকে অর্ধেক প্যাকেট বিস্কুট খাওয়াতে দিল, যাতে তাতে শক্তি আসে। নিজের জন্য সে শুধু একটি ছোট টুকরো খেল এবং বাকি রেখে দিল, কারণ জানা নেই সন্ধ্যায় কিছু মিলবে কিনা। ক্লান্তি কম হয়ে যাওয়ায় দুই ভাই আবার চলতে লাগল। পুলের পরের রাস্তা একদম সোজা ছিল। দুই পাশে সবুজ আখের ক্ষেত ছিল। আখের মিষ্টি সুগন্ধ হাওয়ার সাথে আসছিল, যা থেকে অর্জুনের পেটে আবার মোচড় উঠতে লাগল। রোদ এখনও তীব্র ছিল, কিন্তু রাস্তায় গাড়ি কম ছিল, তাই চলা কিছু সহজ ছিল। রাজু আসা যাওয়া যানগুলো গুনতে থাকল এবং মাঝে মাঝে মায়ের লড়ি গাইতে থাকল, যা থেকে অর্জুনের হৃদয় কখনো দুঃখিত হতো তো কখনো তাকে স্বস্তি মিলত। দূরে কিছু নিচু ভবন দেখা যেতে লাগল। এটি প্রথম সংকেত ছিল যে তারা শহরের বাইরের এলাকার কাছে পৌঁছে গিয়েছে। অর্জুনকে প্রত্যেক কদমে ক্লান্তি অনুভব হচ্ছিল, কিন্তু সাথে তার হৃদয়ে আশার কিরণও জাগছে। আমরা পৌঁছতে চলেছি, কমপক্ষে তাকে এমন বিশ্বাস ছিল। যখন সন্ধ্যার কমলা রং আকাশে ছায়া পড়তে লাগল, অর্জুন আবার রাজুকে পিঠে তুলল এবং সেই মাইলের পাথর পার করল যা গ্রাম এবং শিল্প এলাকার মধ্যে সীমা ছিল। সেখানে নতুন দোকান, ভাঙাফুটা চালের মতো বস্তি এবং কাজ থেকে ফিরতে থাকা মজুরের দল দেখা যেতে লাগল। এই ভিড়ভাড়ের দৃশ্য রাজুকে অনেক পছন্দ হল, কিন্তু অর্জুন আগের থেকে বেশি সতর্ক হয়ে গেল। সে জানত যে এখানে ভিড় আছে, কোনো অনহনি হতে পারে, কিন্তু সাথে এটি সেই জায়গাও ছিল যেখানে পিতার সম্পর্কে সুরাগ মিলার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং সেই অজানা ভিড়ের মধ্যে চলতে চলতে অর্জুন ধীরে রূপোর লকেট মুঠোয় ভরে নিল। মায়ের তাকে শেষ আশা সঁপে দিয়েছে, এবং আজ এত কিলোমিটার চলার পর সেই আশা বাস্তবের কাছে লাগছিল। যেমন যেমন দুই ভাই শহরের বাইরের এলাকায় ভিতরে গেল, এখানকার জীবন পিছনে ছেড়ে আসা শান্ত ক্ষেত থেকে একদম আলাদা ছিল। গাড়ির হর্ন, কাজগারের কথাবার্তা এবং দোকান থেকে বাজতে থাকা লাউডস্পিকারের গান মিলে একটি এমন সুর তৈরি করছিল যা অদ্ভুত ছিল এবং খুব তীব্র, যা থেকে রাজু উত্তেজিত হয়ে চারদিক দেখছিল। এর বিপরীতে অর্জুন ভিড় বাড়তে বাড়তে ভাইয়ের হাত আরও শক্ত করে ধরে নিত, ভয় যে একটি মুহূর্তের অসতর্কতায় ভাই নজর থেকে অদৃশ্য না হয়ে যায়। সামনের রাস্তায় চালের কাতার, ছোট ঢাবা এবং নীল স্লেটি কাপড় পরা মজুরের কাতার দেখা যেতে লাগল। এখানকার হাওয়ায় মেশিনের তেল, খাবারের ছক এবং মজুরের ঘামের গন্ধ ছিল। এই ভিড়ে অর্জুন ক্রমাগত প্রত্যেক সেই মাঝবয়সী লোকের মুখ দেখত যে সেখান থেকে যায়, এই আশায় যে পিতার পুরনো ছবির মতো কেউ মিলবে। যখনই তাকে কোনো এমন ব্যক্তি দেখাত যার চুল বা গড়ন পিতার মতো হতো, তার হৃদয় জোরে ধড়কতে লাগল। কিন্তু যখন সেই লোক মুখ ঘোরাত, তাহলে তাকে হতাশা হাতে লাগত। তারপরও অর্জুন নিজেকে হার মানতে দেয়নি। মায়ের বলা ছিল যে পিতার ডান ভুরুর উপর জ্বালানোর একটি ছোট নিশান আছে, যদি সে মনোযোগ দিয়ে দেখে তাহলে চিনে নেবে। দুই ভাই ফুটপাতের কিনারে চলছিল, যেখানে ফলের ঠেলা এবং ওয়াড়াপাওয়ের রেডি থেকে আসা সুগন্ধ রাজুর খালি পেটকে কষ্ট দিচ্ছিল। অর্জুনও ক্ষুধায় অস্থির ছিল। অনেক ঘন্টার পায়ে হাঁটা যাত্রার পর পা উত্তর দিচ্ছিল। সে তার দুই ভাইয়ের বিশ্রামের জন্য একটি গাছের ছায়া খুঁজল। এটি আখের রস বেচা একটি ছোট দোকানের কাছে ছিল, যেখানে প্রায় ৬০ বছরের একটি বয়স্ক মহিলা রস বেচছিল। তারা ধুলোতে সোনা ছড়িয়ে পড়া চুলের দুই বাচ্চাকে দেখল। অর্জুনের চপ্পল ভাঙতে চলেছে এবং রাজুর চোখ লাল ছিল। তাদের চোখে প্রথমে অবাক হয়ে গেল এবং তারপর নরমতা। তোমরা দুজন কোথায় যাচ্ছ? এমন লাগছে অনেক দূর থেকে এসেছ। অর্জুন সম্মান করে বলল যে তারা পিতাকে খুঁজতে এসেছে, যে শহরের রাজমিস্ত্রির কাজ করত, কিন্তু অনেক বছর ধরে যোগাযোগ নেই। এটি শুনে বয়স্ক মহিলা একটি মুহূর্ত থামল এবং তারপর দুজনকে কাছে ডাকল। তারা দুটি ছোট গ্লাসে আখের রস দিল এবং বলল, পান করো বেটা, শক্তি আসবে, দুপুরের রোদে পায়ে হেঁটে অসুস্থ হয়ে যাবে। অর্জুন তাড়াতাড়ি মাথা নাড়ল, কারণ তার কাছে টাকা ছিল না, কিন্তু আম্মা হাত নেড়ে বলল, পান করো, এটি আমার তরফ থেকে।
টাকা বাঁচিয়ে কিছু খাবার নিয়ে নাও। তাদের এই কথা শুনে অর্জুনের গলা ভরে এলো এবং যাওয়ারই জাজত চাইল। যদিও সেই মহিলা সবজির গুদামে ঘুমানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু অর্জুন মানা করে দিয়েছে, কারণ সে কারো ওপর বোঝা হতে চাইত না। সে শুধু পুরনো রেলওয়ে স্টেশনের রাস্তা জিজ্ঞাসা করল, যেখানে অনেক মজুর রাত কাটাত। মহিলা রাস্তা বলল এবং অর্জুনের হাতে দুটি আরও আলু দিয়ে বলল, সতর্কতার সাথে যাও, কোনো সন্দেহজনক দেখলে দূরে থেকো, এবং যদি ক্ষুধা লাগে তাহলে কাল ফিরে আসো, চাচির কাছে এখনও সবজ আছে। অর্জুন মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ দিল এবং ভাইয়ের হাত ধরে পুরনো স্টেশনের দিকে এগিয়ে গেল। পুরনো স্টেশন এখন ব্যবহারে নেই, শুধু ভাঙা ফুটো দেয়াল এবং টিনের ছাদ বাকি ছিল, যেখানে দরিদ্র মজুর মাথা লুকিয়ে রাখত। রাতের হাওয়া ইট থেকে আসছিল, যা থেকে ঠান্ডা বাড়ছিল, কিন্তু কমপক্ষে সেখানে লোক ছিল। অর্জুন একটি শুকনো কোণ খুঁজল এবং থলেকে বালিশ বানিয়ে রাখল। রাজু এত ক্লান্ত হয়ে গিয়েছিল যে শোয়ামাত্র ঘুমিয়ে গেল, কিন্তু অর্জুনের ঘুম অদৃষ্ট ছিল। সে অন্ধকারে প্রত্যেক ছায়ায় নজর রাখছিল। সেখানে ঘুমানো সব লোক ভালো লাগছিল না, কিছু লোকের নজর অদ্ভুত ছিল, তাই অর্জুন আরও সতর্ক হয়ে গেল। সে রাজুকে তার কাছে টেনে নিল এবং হাত বুকে রাখল, যেখানে লকেট শার্টের নিচে লুকানো ছিল। যতক্ষণ এটি তার কাছে আছে, পিতাকে খুঁজে বের করার আশাও তার কাছে আছে। রাতের শব্দ এবং অজানা লোকের মধ্যে সে মায়ের প্রতিশ্রুতি এবং পিতার সম্পর্কে মিলা তথ্য মনে করতে থাকল। হয়তো পিতার অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো কেউ তাদের চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে, হয়তো তাদের স্মৃতি চলে গিয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটি ছিল যে তারা হয়তো এই শহরে কোথাও জীবিত আছে। এই চিন্তা অর্জুনকে শক্তি দিল। যখন রাজু ঘুমে হিলল, অর্জুন তার পিঠ থাপড়াল। সে ভাইয়ের ছোট মুখ দেখল এবং নিজেকে বলল, আমি হার মানব না। মায়ের তোকে আমাকে সঁপে দিয়েছে, আমি তোকে পিতাজির সাথে মিলিয়ে দেব। রাতের হাওয়া আরও ঠান্ডা হয়ে গেল। অর্জুন তার শার্ট থেকে ভাইকে ঢেকে দিল এবং চোখ বন্ধ করে শরীরকে বিশ্রাম দেবার চেষ্টা করল। ভয় এবং চিন্তার সত্ত্বেও সে জানত যে কাল তাকে আরও সুরাগ খুঁজতে হবে। পিতা হয়তো কয়েক গলিতে দূরে, বা হয়তো এই বড় শহরের অন্য প্রান্তে, কিন্তু চাহে যত দূরই হোক না কেন, অর্জুন এখন ফিরে যাবে না। এবং সেই ধ্বংসাবশেষ স্টেশনের হলুদ আলায় অর্জুন নিজেকে প্রতিশ্রুতি করল যে কাল তারা আবার খোঁজ শুরু করবে, এবং ততক্ষণ না থামবে যতক্ষণ ডান ভুরুর উপর জ্বালানোর নিশানওয়ালা লোককে না খুঁজে বের করে, যাকে সে জানত যে সেই তার পিতা। যখন সকালের হালকা আলো স্টেশনের সেই কোণে পড়ল, অর্জুন জাগল। ঠান্ডা সিমেন্টের মেঝেতে ঘুমানো এবং রাতভর পাশ ফিরে যাওয়ায় তার পুরো শরীর ব্যথায় করছে। তারপরও সবচেয়ে প্রথমে সে রাজুকে দেখল। তার ছোট ভাই সেই পাতলা চাদরে লিপটে ছিল, যা কাল সবজিওয়ালি চাচি দিয়েছে। মুখে ধুলো ছিল, কিন্তু সে স্বস্তিতে ঘুমোচ্ছিল। অর্জুন ধীরে তাকে তুলল। রাজু, ওঠো, আমাদের চলতে হবে। রাজু চোখ মোলে কিছু বড়বড় করে বলল এবং চারদিক দেখল। সে এই অজানা জায়গা থেকে কিছু ঘাবড়ে যাওয়া লাগছিল, কিন্তু ভাইকে কাছে দেখে সে তুরন্ত অর্জুনের হাত ধরল, যেন সেই তার একমাত্র নিরাপত্তা। সকালের হাওয়া ভাঙা দেয়াল থেকে আসছিল, যা থেকে দুজন কাঁপতে লাগল। অর্জুন উঠে দাঁড়াল, শরীর সোজা করল এবং পুরনো থলে কাঁধে টাঙাল। তারা স্টেশন থেকে বেরিয়ে নতুন বস্তির দিকে চলতে লাগল, যেখানে অনেক মজুর থাকত। অর্জুনকে বিশ্বাস ছিল যে যদি পিতার খবর চাই, তাহলে ভিড়ভাড়ওয়ালি জায়গা থেকেই শুরু করতে হবে। সূর্য নিগুলতে লাগল ছিল এবং কুয়াশা ছাড়ছিল। নাশতার দোকান থেকে ওয়াড়া পাও, চা এবং পুরি ভাজির সুগন্ধ আসছিল, যা থেকে দুই ভাইয়ের পেটে ইঁদুর লাফাতে লাগল। রাজু লোকেদের গরম খাবার খেতে দেখে লোভী নজনে দেখতে লাগল, যা থেকে অর্জুনের হৃদয় পগলে গেল। সে কথা বদলানোর চেষ্টা করল, যখন পিতাজি মিলবে তাহলে তারা তোকে এর থেকে আরও বড় বড় ওয়াড়াপাও খাওয়াবে। রাজু উপরে দেখল। সত্যি ভাইয়া? অর্জুন মাথা নাড়ল। এমন উত্তর শুধু ভাইকে তসল্লি দেওয়ার জন্য নয়, বরং নিজেকে হিম্মত দেওয়ার জন্যও ছিল। সামনের রাস্তায় ভিড় ছিল, গাড়ির শোর, নীল স্লেটি ইউনিফর্মে কাজে যাওয়া মজুর। অর্জুন রাজুকে পিঠে লাদ করে প্রত্যেক দলে কাছে যায়, আশা করে যে কেউ বিজয় নাম চিনে নেবে। কিন্তু সেই পুরনো নাওয়ালা উত্তর মিলত। সে হার মানেনি এবং লোকেদের জিজ্ঞাসা করতে থাকল। একটি যুবক মজুর যে চলতে চলতে পাও খাচ্ছিল, অর্জুনকে মনোযোগ দিয়ে দেখতে লাগল এবং জিজ্ঞাসা করল, কি নাম বললে? কোন সাইটে কাজ করত? অর্জুন সেই রটানো হুলিয়া বলল, নাম বিজয়, রাজমিস্ত্রি, ডান ভুরুর ওপর নিশান, সবসময় পকেটের উপর লকেট রাখত। মজুর কিছুক্ষণ ভাবল এবং বলল, আমি নিশ্চিত বলতে পারবো না, কিন্তু এটি শোনা শোনা রাখছে। হয়তো ফ্লাইওভারের কাছে সাইডের পুরনো টিমে এমন কোনো লোক ছিল। অর্জুন একদম সতর্ক হয়ে গেল। আপনি কি জানেন এখন তারা কোথায় আছে? সে জিজ্ঞাসা করল। মজুর মাথা নাড়ল। সেই টিম তো ছড়িয়ে গিয়েছে, কেউ কোথাও চলে গিয়েছে, কেউ কোথাও।
কিন্তু তোমরা চালের পিছনে খালি মাঠে গিয়ে দেখো, সেখানে প্রায়শই কিছু পুরনো মিস্ত্রি সকালে চা খায়। অর্জুন মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ দিল। তথ্য অসম্পূর্ণ ছিল, কিন্তু দিশা মিলে গিয়েছে। সে এগিয়ে গেল। ফ্লাইওভারের দিকে যাওয়া রাস্তায় কাপড়ের দোকান, গ্যারেজ এবং প্লাস্টিকের চেয়ারের চায়ের টপরি ছিল। রাজু পিঠে থেকে সবকিছু উত্তেজিত হয়ে দেখছিল। ভাইয়া কি পিতাজি সেই উঁচু ভবনে কাজ করেন? সে বানানো টাওয়ারের দিকে ইশারা করল। হয়তো, অর্জুন উত্তর দিল। সে জানত না, কিন্তু সে জানত যে একটি মিস্ত্রির হাত যে কোনো ভবনে তার ছাপ ছেড়ে যেতে পারে। খালি মাঠে পৌঁছে, যেমন সেই মজুর বলেছে, অর্জুন দেখল যে কিছু লোক টিন এবং প্লাইউড থেকে বানানো একটি কাঁচা চায়ের দোকানে বসে আছে। তারা সব রোদ এবং ধুলোয় সনা ছিল, নিশ্চিত মিস্ত্রি বা মজুর ছিল। অর্জুন ভাইকে নিয়ে কাছে গেল এবং সম্মান করে জিজ্ঞাসা করল, কি আপনি বিজয় নামের কোনো লোককে জানেন? আমার পিতাজি রাজমিস্ত্রি, ভুরুর নিশান আছে। নাম শুনে একটি বয়স্ক চায়ের গ্লাস নিচে রাখল এবং অর্জুনকে উপর থেকে নিচে দেখল। বিজয় কোথায় আছে? অর্জুন পুরো গল্প বলল, পিতার নিখোঁজ হয়ে যাওয়া, মায়ের মৃত্যু এবং তার পায়ে হেঁটে এখানে আসা। যখন তারা শুনল যে মা নেই, তাহলে বয়স্কের চোখে দুঃখ ভেসে উঠল। আমি বিজয়কে জানি, তারা বলল। সে আমার সাথে বছর কাজ করেছে। সে মাটির মতো সরল লোক ছিল, কখনো কারো সাথে উঁচু শব্দে কথা বলেনি। অর্জুন শ্বাস থামিয়ে পরের কথার অপেক্ষা করতে লাগল। কিছু বছর আগে একটি সাইটে বিজয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। তাকে একটি বড় গাড়িতে লাদ করে নিয়ে যাওয়া হয়েছে। তারপর কাউকে জানা নেই সে কোথায় আছে। অর্জুনের গলা রুদ্ধ হয়ে গেল, হৃদয় দ্রুত ধড়কতে লাগল। আপনি কি জানেন কে নিয়ে গিয়েছে? বয়স্ক মাথা নাড়ল। জানা নেই, সেটি সব খুব দ্রুত হয়েছে। লোকেরা বলে তাকে গাড়িতে লাদা এবং অদৃশ্য হয়ে গিয়েছে। কেউ বলল হয়তো হাসপাতালে নিয়ে গিয়েছে, বা হয়তো কোনো চেনা লোক নিয়ে গিয়েছে। রাজুর ছোট চপ্পলগুলো প্রত্যেক কদমে ধুলো উড়াচ্ছিল, কিন্তু সে ভাইয়ের সাথে চলতে থাকল এবং জিজ্ঞাসা করতে থাকল, পুতাজি, এখন বেশি দূর তো নয় না ভাইয়া? অর্জুন সামনে লাগানো সাইনবোর্ড দেখল এবং বলল, বেশি দূর নয়, শুধু আমার সাথে একটু আর চলো। তার কথা শুধু ভাইয়ের জন্য নয়, বরং নিজেকে তসুলি দেওয়ার জন্যও ছিল। রাস্তায় গাড়ি বাড়তে থাকল। বড় ট্রাক গেলে দুই ভাইকে কিনারে দুবকতে হতো। একবার তো অর্জুনকে রাজুকে কোলে তুলে দৌড়াতে হয়েছে, কারণ একটি দ্রুতগতির মোটরসাইকেল খুব কাছ থেকে গিয়েছে, যা থেকে তার হৃদয় মুখে এসে গিয়েছে। এই হট্টগোলে অর্জুনকে অনুভব করিয়েছে যে বাইরের বিশ্ব তাদের বস্তি থেকে কোথাও বেশি বড় এবং বিপজ্জনক। কিন্তু বিপদ তাকে পিছিয়ে যাওয়ায় বাধ্য করেনি, বরং তাকে আরও সতর্ক করে দিয়েছে। সে ভাইয়ের হাত আরও শক্ত করে ধরল। দুপুরের কাছে রোদ এত তীব্র হয়ে গেল যে রাস্তা আগুনের মতো চমকতে লাগল। দুই ভাইকে একটি নহরের উপর বানানো বড় পুল দেখা গেল। পুলের নিচে ছায়া ছিল, যেখানে কিছু ট্রাকচালক চা খেয়ে বিশ্রাম করছিল। অর্জুন রাজুকে নিয়ে একটি দূর কোণে বসল, যাতে কাউকে অসুবিধা না হয়। সে সকালের বোতল থেকে অর্ধেক জল ভাইকে পান করাল। রাজু জল পান করে ক্লান্ত হয়ে ভাইয়ের কাঁধে মাথা রেখে শুয়ে গেল। কিছুক্ষণ পর সেখান থেকে যাওয়া একটি চালক তাদের দেখল এবং জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ বেটা, যে এখানে বসে আছো? যখন অর্জুন সত্যি বলল, তাহলে সেই লোক তাদের দেরি করে দেখতে থাকল। তোমার পিতা রাজমিস্ত্রির কাজ করেন? হ্যাঁ, আমি অনেক লোক দেখেছি যে দূরে কাজ করতে যায় এবং তারপর ফিরে না, খুব খারাপ হয়। অর্জুন মাথা ঝুঁকিয়ে রাখল, ঠোঁট চেপে রাখল। তাকে বোঝা যাচ্ছিল না যে কি বলো। চালক এটি দেখে তাদের বিস্কুটের একটি প্যাকেট এবং আরও একটি জলের বোতল দিল, এবং হিদায়েত দিল যে কিনারে কিনারে চলো এবং দুপুরের রোদে চলো না। অজানা লোকের দয়া অর্জুনকে প্রায় কাঁদিয়ে দিয়েছিল, কিন্তু সে অশ্রু থামিয়ে রাখল, যাতে ভাই অস্থির না হয়। রাজু নির্দোষভাবে হেসে বিস্কুটের প্যাকেটকে ধনের মতো ধরে নিল। বিশ্রাম করার পর অর্জুন রাজুকে অর্ধেক প্যাকেট বিস্কুট খাওয়াতে দিল, যাতে তাতে শক্তি আসে। নিজের জন্য সে শুধু একটি ছোট টুকরো খেল এবং বাকি রেখে দিল, কারণ জানা নেই সন্ধ্যায় কিছু মিলবে কিনা। ঘণ্টা ধরে শুধু আলো এবং জলে থাকার পর এই খাবার যেন তাদের পুনর্জীবিত করে দিল। খাবারের পর অর্জুন বারবার ধন্যবাদ দিল এবং যাওয়ার ইজাজত চাইল। যদিও সেই মহিলা সবজির গুদামে ঘুমানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু অর্জুন মানা করে দিল, কারণ সে কারো ওপর বোঝা হতে চাইত না। সে শুধু পুরনো রেলওয়ে স্টেশনের রাস্তা জিজ্ঞাসা করল, যেখানে অনেক মজুর রাত কাটাত। মহিলা রাস্তা বলল এবং অর্জুনের হাতে দুটি আরও আলু দিয়ে বলল, সতর্কতার সাথে যাও, কোনো সন্দেহজনক দেখলে দূরে থেকো, এবং যদি ক্ষুধা লাগে তাহলে কাল ফিরে আসো, চাচির কাছে এখনও সবজি আছে।
অর্জুন মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ দিল এবং ভাইয়ের হাত ধরে পুরনো স্টেশনের দিকে এগিয়ে গেল। পুরনো স্টেশন এখন ব্যবহারে নেই, শুধু ভাঙা ফুটো দেওয়াল এবং টিনের ছাদ বাকি ছিল, যেখানে দরিদ্র মজুর মাথা লুকিয়ে রাখত। রাতের হাওয়া ইট থেকে আসছিল, যা থেকে ঠান্ডা বাড়ছিল, কিন্তু কমপক্ষে সেখানে লোক ছিল। অর্জুন একটি শুকনো কোণ খুঁজল এবং থলেকে বালিশ বানিয়ে রাখল। রাজু এত ক্লান্ত হয়ে গিয়েছিল যে শুয়া মাত্র ঘুমিয়ে গেল, কিন্তু অর্জুনের ঘুম অদৃশ্য ছিল। সে অন্ধকারে প্রত্যেক ছায়ায় নজর রাখছিল। সেখানে ঘুমানো সব লোক ভালো লাগছিল না, কিছু লোকের নজর অদ্ভুত ছিল, তাই অর্জুন আরও সতর্ক হয়ে গেল। সে রাজুকে তার কাছে টেনে নিল এবং হাত বুকে রাখল, যেখানে লকেট শার্টের নিচে লুকানো ছিল। যতক্ষণ এটি তার কাছে আছে, পিতাকে খুঁজে বের করার আশাও তার কাছে আছে। রাতের শব্দ এবং অজানা লোকের মধ্যে সে মায়ের প্রতিশ্রুতি এবং পিতার সম্পর্কে মিলা তথ্য মনে করতে থাকল। হয়তো পিতার অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো কেউ তাদের চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে, হয়তো তাদের স্মৃতি চলে গিয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটি ছিল যে তারা হয়তো এই শহরে কোথাও জীবিত আছে। এই চিন্তা অর্জুনকে শক্তি দিল। যখন রাজু ঘুমে হিলল, অর্জুন তার পিঠ থাপড়াল। সে ভাইয়ের ছোট মুখ দেখল এবং নিজেকে বলল, আমি হার মানব না। মায়ের তোকে আমাকে সঁপে দিয়েছে, আমি তোকে পিতাজির সাথে মিলিয়ে দেব। রাতের হাওয়া আরও ঠান্ডা হয়ে গেল। অর্জুন তার শার্ট থেকে ভাইকে ঢেকে দিল এবং চোখ বন্ধ করে শরীরকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করল। ভয় এবং চিন্তার সত্ত্বেও সে জানত যে কাল তাকে আরও সুরাগ খুঁজতে হবে। পিতা হয়তো কয়েক গলিতে দূরে, বা হয়তো এই বড় শহরের অন্য প্রান্তে, কিন্তু চাহে যত দূরই হোক না কেন, অর্জুন এখন ফিরে যাবে না। এবং সেই ধ্বংসাবশেষ স্টেশনের হলুদ আলয় অর্জুন নিজেকে প্রতিশ্রুতি করল যে কাল তারা আবার খোঁজ শুরু করবে, এবং ততক্ষণ না থামবে যতক্ষণ ডান ভুরুর উপর জ্বালানোর নিশানওয়ালা লোককে না খুঁজে বের করে, যাকে সে জানত যে সেই তার পিতা। যখন সকালের হালকা আলো স্টেশনের সেই কোণে পড়ল, অর্জুন জাগল। ঠান্ডা সিমেন্টের মেঝেতে ঘুমানো এবং রাতভর পাশ ফিরে যাওয়ায় তার পুরো শরীর ব্যথায় করছে। তারপরও সবচেয়ে প্রথমে সে রাজুকে দেখল। তার ছোট ভাই সেই পাতলা চাদরে লিপটে ছিল, যা কাল সবজিবালি চাচি দিয়েছে। মুখে ধুলো ছিল, কিন্তু সে স্বস্তিতে ঘুমোচ্ছিল। অর্জুন ধীরে তাকে তুলল। রাজু, ওঠো, আমাদের চলতে হবে। রাজু চোখ মোলে কিছু বড়বড় করে বলল এবং চারদিক দেখল। সেই অজানা জায়গা থেকে কিছু ঘাবড়ে যাওয়া লাগছিল, কিন্তু ভাইকে কাছে দেখে সে তুরন্ত অর্জুনের হাত ধরল, যেন সেই তার একমাত্র নিরাপত্তা। সকালের হাওয়া ভাঙা দেওয়াল থেকে আসছিল, যা থেকে দুজন কাঁপতে লাগল। অর্জুন উঠে দাঁড়াল, শরীর সোজা করল এবং পুরনো থলে কাঁধে টাঙাল। তারা স্টেশন থেকে বেরিয়ে নতুন বস্তির দিকে চলতে লাগল, যেখানে অনেক মজুর থাকত। অর্জুনকে বিশ্বাস ছিল যে যদি পিতার খবর চাই, তাহলে ভিড়ভাড়ওয়ালি জায়গা থেকেই শুরু করতে হবে। সূর্য নিগলতে লাগছিল এবং কুয়াশা ছড়ছিল। নাস্তার দোকান থেকে ওয়াড়াপাও, চা এবং পুরি ভাজির সুগন্ধ আসছিল, যা থেকে দুই ভাইয়ের পেটে ইঁদুর লাফাতে লাগল। রাজু লোকেদের গরম খাবার খেতে দেখে লোভী নজরে দেখতে লাগল, যা থেকে অর্জুনের হৃদয় পগলে গেল। সে কথা বদলানোর চেষ্টা করল, যখন পিতাজি মিলবে তাহলে তারা তোকে এর থেকে আরও বড় বড় পাও খাওয়াবে। রাজু উপরে দেখল, সত্যি ভাইয়া? অর্জুন মাথা নাড়ল। এমন উত্তর শুধু ভাইকে তসল্লি দেওয়ার জন্য নয়, বরং নিজেকে হিম্মত দেওয়ার জন্য ছিল। সামনের রাস্তায় ভিড় ছিল, গাড়ির শোর, নীল স্লেটি ইউনিফর্মে কাজে যাওয়া মজুর। অর্জুন রাজুকে পিঠে লাদ করে প্রত্যেক দলে কাছে যায়, আশা করে যে কেউ বিজয় নাম চিনে নেবে, কিন্তু সেই পুরনো নাওয়ালা উত্তর মিলত। সে হার মানেনি এবং লোকেদের জিজ্ঞাসা করতে থাকল। একটি যুবক মজুর যে চলতে চলতে পাও খাচ্ছিল, অর্জুনকে মনোযোগ দিয়ে দেখতে লাগল এবং জিজ্ঞাসা করল, কি নাম বললে? কোন সাইটে কাজ করত? অর্জুন সেই রটানো হুলিয়া বলল, নাম বিজয়, রাজমিস্ত্রি, ডান ভুলুর উপর নিশান, সবসময় পকেটের উপর লকেট রাখত। মজুর কিছুক্ষণ ভাবল এবং বলল, আমি নিশ্চিত বলতে পারবো না, কিন্তু এটি শোনা শোনা লাগছে। হয়তো ফ্লাইওভারের কাছে সাইডের পুরনো টিমে এমন কোনো লোক ছিল। অর্জুন একদম সতর্ক হয়ে গেল। আপনি কি জানেন এখন তারা কোথায় আছে? সে জিজ্ঞাসা করল। মজুর মাথা নাড়ল। সেই টিম তো ছড়িয়ে গিয়েছে, কেউ কোথাও চলে গিয়েছে, কেউ কোথাও। কিন্তু তোমরা চালের পিছনে খালি মাঠে গিয়ে দেখো, সেখানে প্রায়শই কিছু পুরনো মিস্ত্রি সকালে চা খায়। অর্জুন মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ দিল। তথ্য অসম্পূর্ণ ছিল, কিন্তু দিশা মিলে গিয়েছে। সে এগিয়ে গেল। ফ্লাইওভারের দিকে যাওয়া রাস্তায় কাপড়ের দোকান, গ্যারেজ এবং প্লাস্টিকের চেয়ারের চায়ের টোপড়ি ছিল। রাজু পিঠে থেকে সবকিছু উত্তেজিত হয়ে দেখছিল। ভাইয়া, কি পিতাজি সেই উঁচু ভবনে কাজ করেন? সে বানানো টাওয়ারের দিকে ইশারা করল। হয়তো, অর্জুন উত্তর দিল। সে জানত না, কিন্তু সে জানত যে একটি মিস্ত্রির হাত যে কোনো ভবনে তার ছাপ ছেড়ে যেতে পারে। খালি মাঠে পৌঁছে যেমন সেই মজুর বলেছে, অর্জুন দেখল যে কিছু লোক টিন এবং প্লাইউড থেকে বানানো একটি কাঁচা চায়ের দোকানে বসে আছে। তারা সব রোদ এবং ধুলোয় শোনা ছিল, নিশ্চিত মিস্ত্রি বা মজুর ছিল। অর্জুন ভাইকে নিয়ে কাছে গেল
এবং সম্মান করে জিজ্ঞাসা করল, কি আপনি বিজয় নামের কোনো লোককে জানেন? আমার পিতাজি রাজমিস্ত্রি, ভরে নিশান আছে। নাম শুনে একটি বয়স্ক চায়ে গ্লাস নিচে রাখল এবং অর্জুনকে উপর থেকে নিচে দেখল। বিজয় কোথায় আছে? অর্জুন পুরো গল্প বলল, পিতার নিখোঁজ হয়ে যাওয়া, মায়ের মৃত্যু এবং তার পায়ে হেঁটে এখানে আসা। যখন তারা শুনল যে মা নেই, তাহলে বয়স্কের চোখে দুঃখ ভেসে উঠল। আমি বিজয়কে জানি, তারা বলল। সে আমার সাথে বছর কাজ করেছে। সে মাটির মতো সরল লোক ছিল, কখনো কারো সাথে উঁচু শব্দে কথা বলেনি। অর্জুন শ্বাস থামিয়ে পরের কথার অপেক্ষা করতে লাগল। কিছু বছর আগে একটি সাইটে বিজয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। তাকে একটি বড় গাড়িতে লাদ করে নিয়ে যাওয়া হয়েছে। তারপর কাউকে জানা নেই সে কোথায় আছে। অর্জুনের গলা লুব্ধ হয়ে গেল, হৃদয় দ্রুত ধড়কতে লাগল। আপনি কি জানেন কে নিয়ে গিয়েছে? বয়স্ক মাথা নাড়ল। জানা নেই, সেটি সব খুব দ্রুত হয়েছে। লোকেরা বলে তাকে গাড়িতে লাদা এবং অদৃশ্য হয়ে গিয়েছে। কেউ বলল হয়তো হাসপাতালে নিয়ে গিয়েছে, বা হয়তো কোনো চেনা লোক নিয়ে গিয়েছে। এই কথা একটি নতুন আশা এবং ভয় দুটোই নিয়ে এলো। অর্জুন সেই লোককে ধন্যবাদ দিল এবং ডুবতে থাকা সূর্য দেখল, যা পুরো আকাশকে লাল করে দিয়েছে। যদিও স্পষ্ট উত্তর মেলেনি, কিন্তু তাকে লাগল যে সে সঠিক দিশায় যাচ্ছে। রাজু কাঁধে মাথা রেখে জিজ্ঞাসা করল, পিতাজি জীবিত আছে না ভাইয়া? অর্জুন মুঠোই লকেট ভরে নিল এবং শহরের চমকতে থাকা আলোগুলোর দিকে দেখল, যা এখন স্পষ্ট দেখা যাচ্ছিল। আমাকে ইয়াকিন আছে, এবং যতক্ষণ আমাকে ইয়াকিন আছে আমরা এগিয়ে যেতে থাকব। শিল্প এলাকা ছেড়ে এবং সেই মিস্ত্রির থেকে মেলা ভাঙা তথ্যের পর অর্জুনকে লাগল যেন সে একটি ছোট দরজা খুলে দিয়েছে, যা থেকে কিছু আলো আসছে। যদিও সুরাগ ম্লান ছিল, কিন্তু লকেটওয়ালা লোকের উল্লেখ শুনে তাকে বিশ্বাস হয়ে গিয়েছে যে পিতা এই বিশ্ব থেকে অদৃশ্য হয়নি। এই অনুভূতি একটি ছোট লয়ের মতো ছিল, দুর্বল, কিন্তু এটা যথেষ্ট যে দুই ভাই এই বিশাল শহরের মধ্যে এগিয়ে যেতে পারে। অন্ধকার ছেয়ে গেল, রাস্তায় হলুদ আলোয় স্ট্রিট লাইট জ্বলে উঠল। লোকেদের চলাচল বাড়তে লাগল। মোটরসাইকেল এবং ডেলিভারি ভ্যানের শোর একটি এমন লয় তৈরি করেছে, যা তাদের শান্ত গ্রাম থেকে একদম আলাদা ছিল। রাজু ভয় এবং কৌতূহল দুটা থেকেই চারদিক দেখছিল। অর্জুন তার হাত শক্ত করে ধরে রেখেছে, কারণ সে জানত যে জারাসি ঢিল দেওয়ায় এই ভিড় তাদের গিলে ফেলতে পারে। ক্লান্তি এখন হাবি হয়ে যেতে লাগল। অর্জুনের পা ব্যথায় ফেটে যাচ্ছিল, কিন্তু তাকে কোনো না কোনোভাবে রাত কাটানোর জায়গা খুঁজতে হবে। রাস্তা তাদের একটি ছোট বাজারের দিকে নিয়ে গেল, যেখানে কিছু দোকান এখনও খোলা ছিল। শুকনো মাছ, সবজি এবং ঢাবা থেকে আসা তরকার সুগন্ধ এত তীব্র ছিল যে রাজুর পেটে আবার মোচড় উঠতে লাগল। সে ভাইকে দেখতে লাগল, কিন্তু অর্জুন অসহায় ছিল, কারণ পকেটে একটি পয়সাও বাকি নেই। সে ফিসফিস করে বলল, শুধু কিছুক্ষণ আর, রাজু, আমি ঘুমানোর জায়গা খুঁজে নেব, তারপর খাবারের কিছু ভাবব। রাজু কোনো অভিযোগ করল না, শুধু মাথা নাড়ল এবং তার পুরনো ভালুককে বুকে লাগিয়ে নিল। যখন রাজু এত বোঝদার হয়ে যেত, তাহলে অর্জুনকে তার উপর অনেক ভালোবাসা আসত এবং সাথে অনেক দুঃখও হতো। তাকে মায়ের স্মৃতি এলো, তাদের দুর্বল শরীর এবং সেই হাত যা প্রত্যেক রাত তাদের চুল আদর করত। এটি ভেবে অর্জুন নির্ধারণ করল যে সে যে কোনো মূল্যে ভাইয়ের রক্ষা করবে। বাজারের শেষ প্রান্তে তাদের একটি মহিলা মিলল, যে তার সবজির দোকান সমেত ছিল। তারা ঘিসে যাওয়া সুতির শাড়ি পরেছিল এবং চুল পিছনে বেঁধে রেখেছে। তারা রাস্তার মধ্যে দুই বাচ্চাকে অসহায় দাঁড়িয়ে দেখে আওয়াজ দিল, এই ছেলেরা, তোমরা দুজন এত রাতে এখানে কোথায় ভটকাচ্ছ? অর্জুন বলল যে তারা পিতাকে খুঁজতে এসেছে এবং ঘুমানোর জায়গা খুঁজছে। এটি শুনে সে মহিলা থামল। তারা অর্জুনের পায়ে খোঁচা এবং রাজুর ক্লান্ত চোখ দেখল এবং আহ ভরল। চলো, প্রথমে কিছু খাবার খেয়ে নাও, তারপর যাও। বাচ্চাদের এমন রাস্তায় থাকা ঠিক নয়। এটি বলে তারা তার টিফিন থেকে বাকি থাকা ঘরের খাবার বার করল এবং অর্জুনকে দিল। মাছের কারি এবং সবজির গরম সুগন্ধ অর্জুনের চোখে অশ্রু এনে দিল। রাজু ডিব্বা খুলল এবং তুরন্ত খেতে লাগল। অর্জুন তাকে খেতে দেখতে থাকল, এবং যখন রাজুর পেট কিছু ভরে গেল, তাহলে সে প্রথম লোকমা নিল। ঘণ্টা ধরে শুধু আলু এবং জলে থাকার পর এই খাবার যেন তাদের পুনর্জীবিত করে দিল। খাবারের পর অর্জুন বারবার ধন্যবাদ দিল এবং যাওয়ার ইজাজত চাইল। যদিও সেই মহিলা সবজির গুদামে ঘুমানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু অর্জুন মানা করে দিল, কারণ সে কারো উপর বোঝা হতে চাইত না। সে শুধু পুরনো রেলওয়ে স্টেশনের রাস্তা জিজ্ঞাসা করল, যেখানে অনেক মজুর রাত কাটাত। মহিলা রাস্তা বলল এবং অর্জুনের হাতে দুটি আরও আলু দিয়ে বলল, সতর্কতার সাথে যাও, কোনো সন্দেহজনক দেখলে দূরে থেকো, এবং যদি ক্ষুধা লাগে তাহলে কাল ফিরে আসো, চাচির কাছে এখনও সবজি আছে। অর্জুন মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ দিল এবং ভাইয়ের হাত ধরে পুরনো স্টেশনের দিকে এগিয়ে গেল। পুরনো স্টেশন এখন ব্যবহারে নেই, শুধু ভাঙা ফুটো দেওয়াল এবং টিনের ছাদ বাকি ছিল, যেখানে দরিদ্র মজুর মাথা লুকিয়ে রাখত।
রাতের হাওয়া ইট থেকে আসছিল, যা থেকে ঠান্ডা বাড়ছিল, কিন্তু কমপক্ষে সেখানে লোক ছিল। অর্জুন একটি শুকনো কোণ খুঁজল এবং থলে কি বালিশ বানিয়ে রাখল। রাজু এত ক্লান্ত হয়ে গিয়েছিল যে শোয়ামাত্র ঘুমিয়ে গেল, কিন্তু অর্জুনের ঘুম অদৃশ্য ছিল। সে অন্ধকারে প্রত্যেক ছায়ায় নজর রাখছিল। সেখানে ঘুমানো সব লোক ভালো লাগছিল না, কিছু লোকের নজর অদ্ভুত ছিল, তাই অর্জুন আরও সতর্ক হয়ে গেল। সে রাজুকে তার কাছে টেনে নিল এবং হাত বুকে রাখল, যেখানে লকেট শার্টের নিচে লুকানো ছিল। যতক্ষণ এটি তার কাছে আছে, পিতাকে খুঁজে বের করার আশাও তার কাছে আছে। রাতের শব্দ এবং অজানা লোকের মধ্যে সে মায়ের প্রতিশ্রুতি এবং পিতার সম্পর্কে মেলার তথ্য মনে করতে থাকল। হয়তো পিতার অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো কেউ তাদের চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে, হয়তো তাদের স্মৃতি চলে গিয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটি ছিল যে তারা হয়তো এই শহরে কোথাও জীবিত আছে। এই চিন্তা অর্জুনকে শক্তি দিল। যখন রাজু ঘুমে হিলল, অর্জুন তার পিঠ থাপড়াল। সে ভাইয়ের ছোট মুখ দেখল এবং নিজেকে বলল, আমি হার মানব না। মায়ে তোকে আমাকে সঁপে দিয়েছে, আমি তোকে পিতাজির সাথে মিলিয়ে দেব। রাতের হাওয়া আরও ঠান্ডা হয়ে গেল। অর্জুন তার শার্ট থেকে ভাইকে ঢেকে দিল এবং চোখ বন্ধ করে শরীরকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করল। ভয় এবং চিন্তার সত্ত্বেও সে জানত যে কাল তাকে আরও সুরাক খুঁজতে হবে। পিতা হয়তো কয়েক গলিতে দূরে, বা হয়তো এই বড় শহরের অন্য প্রান্তে, কিন্তু চাহে যত দূরই হোক না কেন, অর্জুন এখন ফিরে যাবে না। এবং সেই ধ্বংসাবশেষ স্টেশনের হলুদ আলোয় অর্জুন নিজেকে প্রতিশ্রুতি করল যে কাল তারা আবার খোঁজ শুরু করবে, এবং ততক্ষণ না থামবে যতক্ষণ ডান ভুরুর ওপর জ্বালানোর নিশানওয়ালা লোককে না খুঁজে বের করে, যাকে সে জানত যে সেই তার পিতা। যখন সকালের হালকা আলো স্টেশনের সেই কোণে পড়ল, অর্জুন জাগল। ঠান্ডা সিমেন্টের মেঝেতে ঘুমানো এবং রাতভর পাশ ফিরে যাওয়ায় তার পুরো শরীর ব্যথায় করছে। তারপরও সবচেয়ে প্রথমে সে রাজুকে দেখল। তার ছোট ভাই সেই পাতলা চাদরে লিপটে ছিল, যা কাল সবজিওয়ালি চাচি দিয়েছে। মুখে ধুলো ছিল, কিন্তু সে স্বস্তিতে ঘুমোচ্ছিল। অর্জুন ধীরে তাকে তুলল। রাজু, ওঠো, আমাদের চলতে হবে। রাজু চোখ মোলে কিছু বড়বড় করে বলল এবং চারদিক দেখল। সেই অজানা জায়গা থেকে কিছু ঘাবড়ে যাওয়া লাগছিল, কিন্তু ভাইকে কাছে দেখে সে তুরন্ত অর্জুনের হাত ধরল, যেন সেই তার একমাত্র নিরাপত্তা। সকালের হাওয়া ভাঙা দেওয়াল থেকে আসছিল, যা থেকে দুজন কাঁপতে লাগল। অর্জুন উঠে দাঁড়াল, শরীর সোজা করল এবং পুরনো থলে কাঁধে টাঙাল। তারা স্টেশন থেকে বেরিয়ে নতুন বস্তির দিকে চলতে লাগল, যেখানে অনেক মজুর থাকত। অর্জুনকে বিশ্বাস ছিল যে যদি পিতার খবর চাই, তাহলে ভিড়ভাড়ওয়ালি জায়গা থেকেই শুরু করতে হবে। সূর্য নিগলতে লাগল ছিল এবং কুয়াশা ছড়ছিল। নাস্তার দোকান থেকে ওয়াড়া পাও, চা এবং পুরি ভাজির সুগন্ধ আসছিল, যা থেকে দুই ভাইয়ের পেটে ইঁদুর লাফাতে লাগল। রাজু লোকেদের গরম খাবার খেতে দেখে লোভী নজরে দেখতে লাগল, যা থেকে অর্জুনের হৃদয় পগলে গেল। সে কথা বদলানোর চেষ্টা করল, যখন পিতাজি মিলবে তাহলে তারা তোকে 1.5 থেকে আরও বড় বড় পাও খাওয়াবে। রাজু উপরে দেখল, সত্যি ভাইয়া? অর্জুন মাথা নাড়ল। এমন উত্তর শুধু ভাইকে তসল্লি দেওয়ার জন্য নয়, বরং নিজেকে হিম্মত দেওয়ার জন্যও ছিল। সামনের রাস্তায় ভিড় ছিল, গাড়ির শোর, নীল স্লেটি ইউনিফর্মে কাজে যাওয়া মজুর। অর্জুন রাজুকে পিঠে লাদ করে প্রত্যেক দলে কাছে যায়, আশা করে যে কেউ বিজয় নাম চিনে নেবে। কিন্তু সেই পুরনো নাওয়ালা উত্তর মিলত। সে হার মানেনি এবং লোকেদের জিজ্ঞাসা করতে থাকল। একটি যুবক মজুর, যে চলতে চলতে পাও খাচ্ছিল, অর্জুনকে মনোযোগ দিয়ে দেখতে লাগল এবং জিজ্ঞাসা করল, কি নাম বললে? কোন সাইটে কাজ করত? অর্জুন সেই রটানো হুলিয়া বলল, নাম বিজয়, রাজমিস্ত্রি, ডান ভুরুর ওপর নিশান, সবসময় পকেটের উপর লকেট রাখত। মজুর কিছুক্ষণ ভাবল এবং বলল, আমি নিশ্চিত বলতে পারবো না, কিন্তু এটি শোনা শোনা লাগছে। হয়তো ফ্লাইওভারের কাছে সাইডের পুরনো টিমে এমন কোনো লোক ছিল। অর্জুন একদম সতর্ক হয়ে গেল। আপনি কি জানেন এখন তারা কোথায় আছে? সে জিজ্ঞাসা করল। মজুর মাথা নাড়ল। সেই টিম তো ছড়িয়ে গিয়েছে, কেউ কোথাও চলে গিয়েছে, কেউ কোথাও। কিন্তু তোমরা চালের পিছনে খালি মাঠে গিয়ে দেখো, সেখানে প্রায়শই কিছু পুরনো মিস্ত্রি সকালে চা খায়। অর্জুন মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ দিল। তথ্য অসম্পূর্ণ ছিল, কিন্তু দিশা মিলে গিয়েছে। সে এগিয়ে গেল। ফ্লাইওভারের দিকে যাওয়া রাস্তায় কাপড়ের দোকান, গ্যারেজ এবং প্লাস্টিকের চেয়ারের চায়ের টপরি ছিল। রাজু পিঠে থেকে সবকিছু উত্তেজিত হয়ে দেখছিল। ভাইয়া, কি পিতাজি সেই উঁচু ভবনে কাজ করেন? সে বানানো টাওয়ারের দিকে ইশারা করল। হয়তো, অর্জুন উত্তর দিল। সে জানত না, কিন্তু সে জানত যে একটি মিস্ত্রির হাত যে কোনো ভবনে তার ছাপ ছেড়ে যেতে পারে। খালি মাঠে পৌঁছে, যেমন সেই মজুর বলেছে, অর্জুন দেখল যে কিছু লোক টিন এবং প্লাইউড থেকে বানানো একটি কাঁচা চায়ের দোকানে বসে আছে। তারা সব রোদ এবং ধুলোয় সনা ছিল, নিশ্চিত মিস্ত্রি বা মজুর ছিল। অর্জুন ভাইকে নিয়ে কাছে গেল এবং সম্মান করে জিজ্ঞাসা করল,
কি আপনি বিজয় নামের কোনো লোককে জানেন? আমার পিতাজি রাজমিস্ত্রি, ভুরুর নিশান আছে। নাম শুনে একটি বয়স্ক চায়ের গ্লাস নিচে রাখল এবং অর্জুনকে ওপর থেকে নিচে দেখল। বিজয় কোথায় আছে? অর্জুন পুরো গল্প বলল। পিতার নিখোঁজ হয়ে যাওয়া, মায়ের মৃত্যু এবং তার পায়ে হেঁটে এখানে আসা। যখন তারা শুনল যে মা নেই, তাহলে বয়স্কের চোখে দুঃখ ভেসে উঠল। আমি বিজয়কে জানি, তারা বলল। সে আমার সাথে বছর কাজ করেছে। সে মাটির মতো সরল লোক ছিল, কখনো কারোর সাথে উঁচু শব্দে কথা বলেনি। অর্জুন শ্বাস থামিয়ে পরের কথার অপেক্ষা করতে লাগল। কিছু বছর আগে একটি সাইটে বিজয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। তাকে একটি বড় গাড়িতে লাদ করে নিয়ে যাওয়া হয়েছে। তারপর কাউকে জানা নেই সে কোথায় আছে। অর্জুনের গলা রুদ্ধ হয়ে গেল, হৃদয় দ্রুত ধড়কতে লাগল। আপনি কি জানেন কি নিয়ে গিয়েছে? বয়স্ক মাথা নাড়ল। জানা নেই, সেটি সব খুব দ্রুত হয়েছে। লোকেরা বলে তাকে গাড়িতে লাদা এবং অদৃশ্য হয়ে গিয়েছে। কেউ বলল হয়তো হাসপাতালে নিয়ে গিয়েছে, বা হয়তো কোনো চেনা লোক নিয়ে গিয়েছে। এই কথা একটি নতুন আশা এবং ভয় দুটোই নিয়ে এলো। অর্জুন সেই লোককে ধন্যবাদ দিল এবং ডুবতে থাকা সূর্য দেখল, যা পুরো আকাশকে লাল করে দিয়েছে। যদিও স্পষ্ট উত্তর মিলেনি, কিন্তু তাকে লাগল যে সে সঠিক দিশায় যাচ্ছে। রাজু কাঁধে মাথা রেখে জিজ্ঞাসা করল, পিতাজি জীবিত আছে না ভাইয়া? অর্জুন মুঠোয় লকেট ভরে নিল এবং শহরের চমকতে থাকা আলোগুলোর দিকে দেখল, যে এখন স্পষ্ট দেখা যাচ্ছিল। আমাকে যকিন আছে, এবং যতক্ষণ আমাকে যকিন আছে আমরা এগিয়ে যেতে থাকব। শিল্প এলাকা ছেড়ে এবং সেই মিস্ত্রির থেকে মেলা ভাঙা তথ্যের পর অর্জুনকে লাগল যেন সে একটি ছোট দরজা খুলে দিয়েছে, যা থেকে কিছু আলো আসছে। যদিও সুরাগ ম্লান ছিল, কিন্তু লকেটওয়ালাই লোকের উল্লেখ শুনে তাকে বিশ্বাস হয়ে গিয়েছে যে পিতা এই বিশ্ব থেকে অদৃশ্য হয়নি। এই অনুভূতি একটি ছোট লোয়ের মতো ছিল, দুর্বল কিন্তু এত যথেষ্ট যে দুই ভাই এই বিশাল শহরের মধ্যে এগিয়ে যেতে পারে। অন্ধকার ছেয়ে গেল, রাস্তায় হলুদ আলোয় স্ট্রিট লাইট জ্বলে উঠল। লোকেদের চলাচল বাড়তে লাগল। মোটরসাইকেল এবং ডেলিভারি ভ্যানের শোর একটি এমন লয় তৈরি করেছে যা তাদের শান্ত গ্রাম থেকে একদম আলাদা ছিল। রাজু ভয় এবং কৌতূহল দুটো থেকেই চারদিক দেখছিল। অর্জুন তার হাত শক্ত করে ধরে রেখেছে, কারণ সে জানত যে জরাসি ঢিল দেওয়ায় এই ভিড় তাদের গিলে ফেলতে পারে। ক্লান্তি এখন হাবি হয়ে যেতে লাগল। অর্জুনের পা ব্যথায় ফেটে যাচ্ছিল, কিন্তু তাকে কোনো না কোনোভাবে রাত কাটানোর জায়গা খুঁজতে হবে। রাস্তা তাদের একটি ছোট বাজারের দিকে নিয়ে গেল, যেখানে কিছু দোকান এখনও খোলা ছিল। শুকনো মাছ, সবজি এবং ঢাবা থেকে আসা তরকার সুগন্ধ এত তীব্র ছিল যে রাজুর পেটে আবার মোচড় উঠতে লাগল। সে ভাইকে দেখতে লাগল, কিন্তু অর্জুন অসহায় ছিল, কারণ পকেটে একটি পয়সাও বাকি নেই। সে ফিসফিস করে বলল, শুধু কিছুক্ষণ আর রাজু, আমি ঘুমানোর জায়গা খুঁজে নেব, তারপর খাবারের কিছু ভাবব। রাজু কোনো অভিযোগ করল না, শুধু মাথা নাড়ল এবং তার পুরনো ভালুককে বুকে লাগিয়ে নিল। যখন রাজু এত বোঝদার হয়ে যেত, তাহলে অর্জুনকে তার উপর অনেক ভালোবাসা আসত এবং সাথে অনেক দুঃখও হতো। তাকে মায়ের স্মৃতি এলো, তাদের দুর্বল শরীর এবং সেই হাত যা প্রত্যেক রাত তাদের চুল আদর করত। এটি ভেবে অর্জুন নির্ধারণ করল যে সে যে কোনো মূল্যে ভাইয়ের রক্ষা করবে। বাজারের শেষ প্রান্তে তাদের একটি মহিলা মিলল, যে তার সবজির দোকান সমেটছিল। তারা ঘিসে যাওয়া সুতির শাড়ি পরেছিল এবং চুল পিছনে বেঁধে রেখেছে। তারা রাস্তার মধ্যে দুই বাচ্চাকে অসহায় দাঁড়িয়ে দেখে আওয়াজ দিল, এই ছেলেরা, তোমরা দুজন এত রাতে এখানে কোথায় ভটকাচ্ছ? অর্জুন বলল যে তারা পিতাকে খুঁজতে এসেছে এবং ঘুমানোর জায়গা খুঁজছে। এটি শুনে সে মহিলা থামল। তারা অর্জুনের পায়ে খোঁচা এবং রাজুর ক্লান্ত চোখ দেখল এবং আহ ভরল। চলো, প্রথমে কিছু খাবার খেয়ে নাও, তারপর যাও। বাচ্চাদের এমন রাস্তায় থাকা ঠিক নয়। এটি বলে তারা তার টিফিন থেকে বাকি থাকা ঘরের খাবার বার করল এবং অর্জুনকে দিল। মাছের কারি এবং সবজির গরম সুগন্ধ অর্জুনের চোখে অশ্রু এনে দিল। রাজু ডিব্বা খুলল এবং তুরন্ত খেতে লাগল। অর্জুন তাকে খেতে দেখতে থাকল এবং যখন রাজুর পেট কিছু ভরে গেল, তাহলে সে প্রথম লোকমা নিল। ঘণ্টা ধরে শুধু আলু এবং জলে থাকার পর এই খাবার যেন তাদের পুনর্জীবিত করে দিল। খাবারের পর অর্জুন বারবার ধন্যবাদ দিল এবং যাওয়ার ইজাজত চাইল। যদিও সেই মহিলা সবজির গুদামে ঘুমানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু অর্জুন মানা করে দিল, কারণ সে কারো ওপর বোঝা হতে চাইত না। সে শুধু পুরনো রেলওয়ে স্টেশনের রাস্তা জিজ্ঞাসা করল, যেখানে অনেক মজুর রাত কাটাত। মহিলা রাস্তা বলল এবং অর্জুনের হাতে দুটি আরও আলু দিয়ে বলল, সতর্কতার সাথে যাও, কোনো সন্দেহজনক দেখলে দূরে থেকো, এবং যদি ক্ষুধা লাগে তাহলে কাল ফিরে আসো, চাচির কাছে এখনও সবজি আছে। অর্জুন মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ দিল এবং ভাইয়ের হাত ধরে পুরনো স্টেশনের দিকে এগিয়ে গেল। পুরনো স্টেশন এখন ব্যবহারে নেই।
শুধু ভাঙা ফুটো দেওয়াল এবং টিনের ছাদ বাকি ছিল, যেখানে দরিদ্র মজুর মাথা লুকিয়ে রাখত। রাতের হাওয়া ইট থেকে আসছিল, যা থেকে ঠান্ডা বাড়ছিল, কিন্তু কমপক্ষে সেখানে লোক ছিল। অর্জুন একটি শুকনো কোণ খুঁজল এবং থলেকে বালিশ বানিয়ে রাখল। রাজু এত ক্লান্ত হয়ে গিয়েছিল যে শোয়া মাত্র ঘুমিয়ে গেল। যা থেকে দুই ভাইয়ের মনে আশার একটি নতুন আলো জ্বলে উঠল। অর্জুন বুঝে গেল যে পিতার অ্যাক্সিডেন্টের খবর শুনে দুঃখ হলেও এটি প্রমাণ করে যে তারা জীবিত ছিলেন এবং হয়তো কোথাও সুস্থ হয়ে উঠে আছেন। সেই বয়স্ক মিস্ত্রি তাদেরকে আরও একটি সুরাগ দিল। যাও, শহরের পুরনো হাসপাতালে জিজ্ঞাসা করো, সেখানে অনেক অ্যাক্সিডেন্টের রেকর্ড রাখা হয়, কোনো চেনা লোক নিয়ে গিয়ে থাকলে নাম পাওয়া যাবে। অর্জুন ধন্যবাদ জানিয়ে রাজুকে নিয়ে আবার রাস্তায় বেরিয়ে পড়ল। সূর্য এখন মাথার উপরে উঠে এসেছে। শহরের ভিড় আরও বেড়েছে। গাড়ির হর্ন, লোকেদের চিৎকার এবং রাস্তার ধুলোয় অর্জুনের চোখ জ্বালা করছিল। কিন্তু তার মনে শুধু একটি চিন্তা, হাসপাতাল। রাজু পিঠে লেটে জিজ্ঞাসা করল, ভাইয়া, পিতাজি কি অসুস্থ হয়ে পড়েছেন, তাই কি তাদের খুঁজে পাচ্ছি না? অর্জুন হেসে বলল, হয়তো, কিন্তু আমরা যাব এবং তাদের ঠিক করে নেব। মা তো বলেছে আমরা দুজন মিলে সবকিছু পারি। হাসপাতালটি শহরের কেন্দ্রে ছিল, যেখানে যেতে তাদের আরও কয়েক কিলোমিটার পায়ে হাঁটতে হলো। রাস্তায় একটি বুড়ো ভিক্ষুক তাদের দেখে থামল এবং একটি পুরনো ব্রেডের টুকরো দিল। খেয়ে নাও ছেলেরা, শহর কঠিন, কিন্তু তোমাদের মতো ছোটদের জন্য দয়া আছে। অর্জুন ধন্যবাদ জানিয়ে রাজুর সাথে ভাগ করে খেল। এই ছোট ছোট দয়া তাদেরকে বাঁচিয়ে রাখছিল, যেন মা উপর থেকে তাদের সাহায্য পাঠাচ্ছেন। অবশেষে হাসপাতালে পৌঁছে অর্জুন রিসেপশনে গিয়ে তার গল্প বলল। সেখানকার একটি নার্স তাদের দেখে দয়া করে রেকর্ড দেখতে লাগল। অনেক পুরনো ফাইল উল্টে পাল্টে শেষে সে বলল, হ্যাঁ, বিজয় নামে একজন মিস্ত্রি ছিল, অ্যাক্সিডেন্টে আহত হয়ে এখানে ভর্তি হয়েছিল, কিন্তু তার স্মৃতি চলে গিয়েছিল। কোনো পরিচয় না থাকায় তাকে একটি আশ্রমে পাঠানো হয়েছে। সেটি শহরের উত্তরে, শান্তি নিকেতন আশ্রম, যেখানে অজানা লোকেদের রাখা হয়। অর্জুনের চোখ ভিজে উঠল। পিতা জীবিত, কিন্তু স্মৃতি হারিয়ে। সে রাজুকে বলল, চল, এবার সত্যি পিতাজির কাছে যাই। নার্স তাদেরকে কিছু খাবার এবং বাসের টিকিটের টাকা দিল। যাও, তোমাদের মতো সাহসী ছেলেরা সফল হয়। আশ্রমে পৌঁছে অর্জুন দেখল অনেক লোক বসে আছে, কেউ কথা বলছে না। সেখানকার ম্যানেজারকে গল্প বলতেই তিনি তাদেরকে একটি ঘরে নিয়ে গেলেন। সেখানে একজন মাঝবয়সী লোক বসেছিল, তার ডান ভরুর ওপর হালকা জ্বালানোর নিশান। অর্জুনের হৃদয় থেমে গেল। পিতাজি? সে ধীরে ডাকল। লোকটি মাথা তুলে দেখল, কিন্তু চিনার চিহ্ন নেই। তাহলে অর্জুন মায়ের শেখানো লরি গাইতে লাগল, সেই দক্ষিণ ভারতীয় লরি যা পিতা ছোটবেলায় গাইতেন। রাজুও সাথে যোগ দিল। লোকটির চোখে কিছু জল চিকচিক করতে লাগল। হঠাৎ তিনি লকেটের কথা মনে করলেন। পকেট থেকে একটি পুরনো রূপোর লকেট বার করলেন। এটি আমার? অর্জুন তার লকেট দেখিয়ে বলল, এটি মায়ের, আপনি দিয়েছিলেন, আমরা আপনার ছেলেরা, অর্জুন এবং রাজু। সেই মুহূর্তে বিজয়ের স্মৃতি ফিরে এলো। তিনি দুই ছেলেকে জড়িয়ে ধরলেন, অশ্রুতে ভিজে গেল। আমার বাচ্চারা, আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে খুঁজে বের করলে। লক্ষ্মী কোথায়? অর্জুন কান্নায় ভেঙে পড়ে মায়ের মৃত্যুর কথা বলল। বিজয় কাঁদলেন, কিন্তু তার চোখে আনন্দও ছিল। তোমরা আমার সব কিছু, এখন আমরা একসাথে থাকব। সেই দিন থেকে তিনজন একটি নতুন জীবন শুরু করল। বিজয় আশ্রম থেকে বেরিয়ে ছেলেদের নিয়ে একটি ছোট বাড়ি ভাড়া নিলেন, কাজ করে ফিরে এলেন। অর্জুন এবং রাজু স্কুলে গেল, কিন্তু তাদের হৃদয়ে মায়ের প্রতিশ্রুতি সবসময় জীবিত রইল। গোদাবরী নদীর তীর থেকে মুম্বাইয়ের ভিড়ে তাদের যাত্রা শেষ হয়েছে একটি পূর্ণ পরিবারে। আর রূপোর লকেটটি এখন তাদের তিনজনের গলায় ঝুলে থেকে মনে করিয়ে দেয় যে ভালোবাসা কখনো হারায় না, শুধু খুঁজে বের করতে হয়।